যদি নিজেদের একটু অভিজ্ঞতাগুলো শেয়ার করি, তাহলে আমরা মনে হয় সবাই একটু বেনিফিটেড হব। আর সপ্তাহে একটা আমরা তো কাজ সবসময় করি। সপ্তাহের প্রত্যেকটা দিন তো কাজ করাই হয়। কিন্তু সপ্তাহে যদি একটা দিন আমরা যদি নিজেদের মধ্যে আমাদের সমস্ত বিষয়গুলো, নিজেদের ছোট, ছোট অভিজ্ঞতাগুলো, নিজের কাজের বিষয়গুলো একটু শেয়ার করি, আমার মনে হয় প্রত্যেকেই শিখতে পারে। আমি নিজেই খুব ইন্টারেস্ট থাকি যে রবিবারে যখন কেউ একজন কথাবার্তা বলে, আমি শুনতে চাই যে তারা কি বলে না বলে। শিখার চেষ্টা করি। শেখার তো আসলে বয়স নাই কারো। আর শিখার মনে করেন সব জায়গা থেকেই শিখা যায়। এখানে ছোট বড় বলে আসলে কোনো কিছুই না। সবার কাছ থেকে শেখার আসলে অনেক ওয়ে থাকে। তো সবার উদ্দেশ্যে বলতেছি, আজকে আমাদের গেস্ট হচ্ছেন, স্পিকার গেস্ট হচ্ছেন কাজী তালাত। তিনি একজন ওয়েবসাইট ডেভেলপার এবং ফাইবারে লেভেল 2 সেলার এবং রিসেন্টলি একজন বেটেড প্রো হিসাবে আমাদের এই ফাইবার কমিউনিটিতে আছেন। তো কাজী তালাতকে অভিনন্দন জানাই আহ ওই ফাইবার প্রো, সরি, বেটেড প্রো হওয়ার জন্য। এবং আশা করি আজকে আমরা ফাইবার কাজী জালাতের কাছ থেকে আরো অনেক কিছু শিখবো, জানবো তার সম্পর্কে এবং তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে, এবং সেটা আশা করি সবারই ভালো লাগবে। এবং আমি আশা করব কাজী জালাতের সেশনটা শেষ হওয়ার পরে আমাকে যাতে কাউকে ডেকে না বলতে হয় বা আমাদের কাউকে মেনশন করে বলতে না হয় যে ভাই আপনি নেক্সট সেশনটা নেক্সট সানডে ইয়েটা কন্টিনিউ করেন বা আপনি আসেন বা এই আসেন সেই আসেন। আমি আশা করব যদি আপনারা মনে করেন যে এই টাইপের জিনিস খুব কন্টিনিউ হওয়া দরকার, কাজী তেলাদের মতো আরো মানুষরা যাতে বেশি, বেশি কিছু শিখাতে পারে। এর আগেও অনেকে অনেক কিছু বলেছেন। তাদের কাছ থেকে হয়তো আপনারা অনেক কিছু শিখছেন, জানছেন, বুঝতে পারছেন। তো নিজেরাও আসলে বলবেন। আপনি যাই হন না কেন, আপনি লেভেল 1 সেলার হন, আপনি নিউ সেলার হন, টপ ট্রেডার্স হন, এটা কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে আপনার জার্নি। আপনি এই জার্নি থেকে হয়তো একটা অর্ডারেই এমন কোনো অভিজ্ঞতা অর্জন করেছেন যেটা আমার জন্য সবার জন্য খুবই উপকারী হবে। তো আমি আশা করব যে এমন আপনারা আজকের সেশনটা শেষ হওয়ার পর নিজে থেকে উদ্যোগেই জানাবেন যে আপনারা কে, কে নেক্সট সানডেতে আপনার এই আমাদের গেস্ট হিসেবে উপস্থিত হতে চান। সবাইকে ধন্যবাদ। আমি কাজী তালাতকে বলব যে তুমি তাহলে সেশনটা শুরু করো। আমরা আ কিভাবে ইয়ে করব, মাইক কি অন রাখবো না অফ রাখবো সেটা একটু কাইন্ডলি বলে দিও। ঠিক আছে? হ্যাঁ, তো কাজী তালাত। মাইকটা অফ রাখলে ভালো হয়। আমার যখন শেষ হবে তখন হচ্ছে সবাই যে কেউ মাইক অন করে আমাকে কোশ্চেন করতে পারেন বা যদি কোনো আদার্স ডিসকাশন থাকে সেগুলো করতে পারবেন। ঠিক আছে। ধন্যবাদ কাজী তালাত। কাজী তালাত শুরু জি ভাই। করতেছে তাহলে আপনারা সবাই একটু জি। মাইকটা অফ করে রাখেন। কাজী তালাত তুমি শুরু করো। ধন্যবাদ। ওকে, 1 মিনিট। কাজী তুমি মনে হয় করতে পারো ভাই, ক্যামেরায় আসতে পারো, তাতে হ্যাঁ, করে আসতেছি। তোমার বক্তব্যটা শুনতে আরো প্রাণবন্ত লাগবে। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা হ্যালো? দেখতে পাচ্ছি। আর ভয়েসও কি ক্লিয়ার নাকি সব কোনো ইস্যু আছে? দেখা যাচ্ছে, খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আমার ওকে, এখান থেকে ক্লিয়ার। ওকে। বাকিরাও দু একজন সো বলতে পারে যে আই থিংক সবকিছু ঠিকঠাক আছে। ওকে। আম হ্যাঁ, শুরু করো। সো ফার্স্ট অফ অল সবাইকে ধন্যবাদ যারা আমাকে উইশ করছেন এবং প্রোল্যান্সার সার্কেলের সমস্ত মেম্বার প্লাস অর্গানাইজার টিমকে খুবই খুবই ধন্যবাদ যে আমাদের সামনে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য যাতে করে আমরা প্রত্যেক রবিবারে কারো না কারো কাছ থেকে কোনো না কোনো কিছু আমরা একটা টপিক হলেও আমরা যাতে শিখতে পারি। তো এটা ভালো একটা উদ্যোগ এবং আজকে আমি আছি গেস্ট হিসাবে। আশা করব যে আমার মতো বাকিরাও যারা কথা বলতে চায় বা কোনো কিছু বলতে চায়, শিখাতে চায়, এক লাইন হলেও সেটা যদি অন্য কারো জন্য ইফেক্টিভ হয়ে থাকে, আমি আশা করব যে নেক্সট সেশন থেকে এক এক করে আমরা সবার কথাগুলো শুনবো। ওকে। সো আজকের টপিকটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এবং জিএমবি প্রোফাইল, যেটা আমরা ধীরে ধীরে জানবো যে আসলে এই জিনিসটা কি বা আসলে এটা কিভাবে করতে হয়। তো বিল্ডিং এ স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডিং ইন অনলাইন। তো আজকের টপিকটা ঘুরে ফিরে আমাদের পার্সোনাল যে ব্র্যান্ডিংটা আছে সেটার উপরে হবে। আমার নাম হচ্ছে কাজী তালাত। আই হোপ সবাই জানেন যে আমি রিসেন্টলি ভেটেড প্রো হয়েছি ফাইবারে লাস্ট 3 days অ্যাগো। অ্যান্ড আমি আপওয়ার্কেও টপ রেটেড হিসাবে আছি এবং আমার ছোট একটা
লোকাল এজেন্সি আছে যেটার নাম হচ্ছে পিকজেন ডিজিটাল, এবং আমি এই প্রোল্যান্সার সার্কেলের সাথে প্রায় গত 2.5 থেকে 3 বছর যাবৎ অ্যাক্টিভ আছি ডিসকর্ডে এবং বিভিন্ন মাধ্যমে। ওকে, তো আমি শুরু করতেছি। তো এটা হচ্ছে আমার একটা স্লাইড। আমি আজকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে সমস্তগুলোই আমার পূর্ব অভিজ্ঞতা প্লাস কিছু চ্যাট জিপিটি বেসড এবং কিছু বড় ভাইদের আর্টিকেল প্লাস প্রিভিয়াস মেন্টর। ওভারঅল আমার যে নলেজ আছে সেই ছোট্ট নলেজ থেকে আমি কিছু শেয়ার করার ট্রাই করব। তো আজকের টেবিল অফ কন্টেন্ট মানে হচ্ছে আজকে আমরা আসলে কি কি বিষয় জানতে পারবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংটা আসলে কি, এরপরে হচ্ছে এই ব্র্যান্ড ভ্যালু এই বিষয়টা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখব যে আসলে এটা কিভাবে কাজ করে, এবং থার্ড নাম্বার হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আসলে আমাদের জন্য অ্যাজ এ আইটি প্রফেশনাল আমাদের জন্য আসলে কেন এত উপযোগী, অথবা কেন আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস করতে হবে, এবং হচ্ছে কিভাবে আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালুগুলো বাড়াবো সেই সম্পর্কেও আমরা আজকে দেখব, এবং ব্র্যান্ড ভ্যালু তৈরি করার কিছু অন্তরায়, তারপরে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের নামটা, এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আসলে কি টাইপের নাম ইউজ করবেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য সেই সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো। এরপর হচ্ছে নিজস্ব ব্র্যান্ডিং মানে আপনি আসলে কিভাবে ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস করতে পারেন বা কোন প্রসেসে আপনি আসলে আগাতে পারেন এটা। তারপরে হচ্ছে গুগলে যে সমস্ত অ্যাকাউন্ট আই মিন সোশ্যাল মিডিয়াগুলো সব থেকে বেশি ইফেক্টিভলি কাজ করে বা এই সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে কিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই সম্পর্কে জানবো। অলরেডি আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, বাট আমি দেখাবো যে কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনি আসলে কোন মেথড ফলো করে আপনি আসলে সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপরে কিছু আদার্স টিপস বা অ্যাজ এ আইটি প্রফেশনাল আমাদের কি কি থাকা উচিত ইনস্ট্যান্টলি, যাতে কেউ যদি আমাদের কাছে সেগুলো চায়, ডেফিনেটলি চাবে বা ইন ফিউচারে বা কন্টিনিউয়াসলি চায়, সেগুলো আর কি আমাদের কাছে রাখতে হবে সেই সম্পর্কে আমরা দেখব। এবং হচ্ছে লাস্টে দেখব হচ্ছে জিএমপি প্রোফাইল, যেটা আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা প্রোফাইল আছে। আমরা যদি একটু গুগলে দেখি আমার নামে, আপনি সেটা ওয়ান লাইনে একটা ওয়ার্ডে লেখেন বা দুইটা ওয়ার্ডে লেখেন বা বাংলাতে লেখেন বা ইংরেজিতে লেখেন হোয়াট এভার, এইরকম একটা ইন্টারফেস আসলে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি বা কোন প্রসেসে আগাতে পারি সেটা সম্পর্কে আমরা জানবো। এবং লাস্ট হচ্ছে একদম সামারি, তারপরে হচ্ছে আমি আমার কিছু নিজের অভিজ্ঞতা শেয়ার করব যে আসলে কিভাবে আমি রিসেন্টলি প্রো হলাম। সো আশা করি সবাই সাথে থাকবেন। ওকে, তো ফার্স্ট টপিকটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংটা আসলে কি। তো আমরা সবাই কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং ওয়ার্ডটা একবার হলেও লাইফে শুনছি, বাট আমরা আসলে তেমন কেউ গুরুত্ব দেই না যে আসলে এটার কি আসলে আদৌ কোনো ভ্যালু আছে বা এটা কি। সো আমরা সবাই এটাকে এড়িয়ে যাই, বাট বাস্তবতা হচ্ছে আপনার ক্যারিয়ার হোক, ব্যবসা হোক, অথবা পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু এখন একদম ম্যান্ডেটরি বলা চলে। হ্যাঁ, এখন পার্সোনাল ব্র্যান্ডিং হলো মানুষ যেন আপনাকে এক নামে চিনে, এটা হচ্ছে একদম ওয়ান লাইনের সলিউশন, মানুষ আপনাকে এক নামে চিনে। একটা জিনিস দেখেন, আপনি আপনি যখন আমি যদি আইটি কমিউনিটির কোনো একটা উদাহরণ দেই, সে আপনারা আইটি কমিউনিটিতে কিন্তু অনেক বড় বড় মানুষ আছে, অনেক বড় মেন্টর আছে, ফাউন্ডার আছে, যাদেরকে আমরা কিন্তু এক নামে চিনি। অনেকেই এক নামে চিনে, কিন্তু ইটস নট ম্যান্ডেটরি যে তারা আমাদেরকে চিনে, বাট আমরা কিন্তু তাদেরকে চিনি। এখন এটা কেন? কারণ হচ্ছে তারা নিজেদের ব্র্যান্ডকে, তারা নিজেদেরকে ওইভাবে ক্রিয়েট করছে বা ওই পর্যায়ে নিয়ে গেছে যাতে করে আদার্স যারা মেম্বার আছি বা জেনারেল মেম্বার আছি বা আইটি কমিউনিটি পার্সন আছি তারা তাদেরকে এক নামে চিনে। সো এইটা কিন্তু একটা ব্র্যান্ডিংয়ের একটা বড় একটা পার্ট যে তারা তাদেরকে ওই অবস্থানে নিয়ে যেতে সম্পন্ন করছে। সো আপনি এমনভাবে আপনার নিজের পরিচিতিকে তৈরি করবেন যেন আপনাকে খুঁজে পেতে কোনো সমস্যা না হয়, এতগুলো মানুষের ভিড়ে যাতে আপনাকে মানুষজন ডিটেক্ট করতে পারে যে হ্যাঁ তুমি সেই। ওকে, সো এখন অনলাইনে পার্সোনাল ব্র্যান্ডিং আমরা আসলে কিভাবে করব। সো এক লাইনে আমি যদি বলি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে এই সমস্ত জায়গায় নিজের কাজ, নিজের অভিজ্ঞতা এবং নিজের যেই থটসগুলো আছে, এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো শেয়ার করার মাধ্যমে এমনভাবে নিজেকে একটা পজিশনে নিয়ে যাওয়া যাতে করে মানুষ আপনাকে সহজেই খুঁজে পেতে পারে বা আপনাকে চিনতে পারে। তো এইটাই হচ্ছে আপনার অ্যাজ এ আইটি কমিউনিটি পার্সন, এটাকে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং হিসাবে বলতে পারি। ওকে,
সো এখন একটা উদাহরণ দেখি যে আসলে এটা কিভাবে কাজ করে। আমি কিছুক্ষণ আগে কিন্তু একটা উদাহরণ দিয়েই দিয়েছি অ্যাজ এ আইটি কমিউনিটি পারসন হিসাবে যে সাপোজ ধরেন এখানে যে ওলিওর যে ফাউন্ডার গুলো আছে আহ, আহ, অথবা অন্য কোনো কমিউনিটি লাইক অ্যাজ এ রাফায়েত ভাই অথবা অন্য কোনো যে কোনো মেম্বার হতে পারে, তারা কিন্তু তাদের যেই ব্র্যান্ডটা আছে তাদেরকে কিন্তু ওই পজিশনে নিয়ে গেছে। তারা আমাদেরকে না চিনলেও আমরা কিন্তু তাদেরকে চিনি। সো এটাই আমরা একটা উদাহরণ দেখলাম। এখানে আমি একটা স্লাইড ক্রিয়েট করি যে ব্যান্ড দিয়ে। সো এই টপিকে আমি আর না গেলাম কারণ আমি প্রিভিয়াসলি একটা আইডিয়া বা একটা উদাহরণ কিন্তু আমি অলরেডি দিয়েছি। ওকে, সো পার্সোনাল ব্র্যান্ডিং কেন এত উপকারী বা ইফেক্টিভ? সো মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়ায়। সো আপনি অন্যের কাছে একটা ট্রাস্টেবল পার্সন হিসাবে পরিচিত হবেন। হ্যাঁ, এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা বেনিফিট বলতে পারেন। আপনার কথায় মানুষ গুরুত্ব দিয়ে শুনবে। আপনি কি বলতেছেন প্রত্যেকটা ওয়ার্ড মানুষজন শুনবে। ভবিষ্যতে আপনি আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিজনেস বা সার্ভিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন। সেই সময় কিন্তু আপনার কাজ করা সহজ হবে কারণ আপনার এক্সিস্টিং অনেকগুলো মেম্বার বা ফলোয়ার্স বা ব্র্যান্ডিংটাকে আপনি ওই পর্যায়ে নিয়ে গেছেন যাতে করে আপনার কাজ করা অনেকটা ইজি হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার অনলাইনে প্রভাব বা ইনফ্লুয়েন্স বাড়বে। আপনার অনলাইনের যে প্রেজেন্সটা আছে সেটা কিন্তু আপনার অনেক বড় একটা প্রভাব কিন্তু তৈরি হবে। স্ট্রং একটা প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি হয়। এই যে আমরা যদি আইটি কমিউনিটির এক্সাম্পলই দেই, আমাদের কিন্তু ব্র্যান্ডিং এর মাধ্যমে এটা কিন্তু একটা ব্র্যান্ডিং, আমাদের কিন্তু ব্র্যান্ডিং হচ্ছে যে নামটা আমরা আমাদের ইভেন্টের সময় পেলাম। সো এই নামে যে ব্র্যান্ডিং গুলো হচ্ছে বা এখানে যে মানুষজন কানেক্ট হচ্ছে তারা তাদের ব্র্যান্ডিং করছে পার্সোনাল ওয়েতে, এর মাধ্যমে কিন্তু একটা প্রফেশনাল নেটওয়ার্ক কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা সবাই অলরেডি জানি। তারপরে হচ্ছে আমাদের ক্যারিয়ার আমাদের আরও অনেক নিরাপদ হয়। নতুন চাকরি বা প্রজেক্ট বা ব্যবসার সুযোগ কিন্তু আস্তে আস্তেই আমাদের ক্রিয়েট হতে থাকে। বাট আপনার একটা জিনিস সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং এর দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে, অন্য কেউ কিন্তু এটা করে দিতে পারবে না। ওকে, তো এখানে এজ এ আইটি কমিউনিটি আইটি পার্সন হিসাবে যেহেতু আমরা সবসময় অনলাইনে কাজ করি, কারণ আমার যদি কোনো একটা বিজনেস থাকতো, আমার যদি কোনো একটা দোকান থাকতো বা শপ থাকতো, সেই ক্ষেত্রে ব্র্যান্ডিং এর প্রসেস বা ব্র্যান্ডিং এর জিনিসটা কিন্তু ডিফারেন্ট হতো। বাট এজ এ আইটি পার্সন যেহেতু আমরা অনলাইনে কাজ করি এবং মোস্ট অফ আস আমরা কিন্তু ফ্রিল্যান্সার। সো এজ এ ফ্রিল্যান্সার, এজ এ আইটি পার্সন, আমাদের অনলাইন বেসড আমরা কিভাবে ব্র্যান্ডিং বা আমাদের ভ্যালু বা আমাদের ওয়েলথটা কিভাবে আমরা বাড়াইতে পারি সেই বিষয়ে আমরা জানবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে গুগলে নিজের পরিচিতি বা উপস্থিতি। সো আমরা সবাই গুগল জানি, আমরা সবাই সবসময় গুগল বেসই কাজ করি বা বিভিন্ন ব্রাউজারে কাজ করি, গুগলেই কাজ করি আমরা বলা যায় লাইক। সো এই গুগলেই কিন্তু আপনাকে আপনার ব্র্যান্ডিংটা করতে হবে, আর কোনো কিন্তু মাধ্যম নেই। আপনি ফেসবুক বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, যাই বলেন না কেন, দিন শেষে কিন্তু সব কিছু গুগলের মধ্যেই। তারপরে হচ্ছে গুগল মাই বিজনেস, এটা আমি লাস্টের আগে দেখাবো। তারপরে হচ্ছে আপনার সামাজিক বিভিন্ন মাধ্যম, আই মিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনার পরিচ্ছন্ন উপস্থিতি। লাইক এখানে কিন্তু মানে পরিচ্ছন্ন বলতে আমি কি বুঝাইছি, প্রফেশনাল। লাইক আপনি যদি লিঙ্কডইনে, আপনি যদি টুইটারে, আপনি যদি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি নিজেকে প্রফেশনাল করতে চান, কারণ আপনি যদি মিম শেয়ার করেন, আপনি যদি পলিটিক্যাল পোস্ট করতে থাকেন, আপনি যদি ক্রিঞ্জ টাইপের সারাদিন রিল শেয়ার বা মিম শেয়ার এগুলো করেন, তাহলে কিন্তু আপনার জিনিসটা পরিচ্ছন্নতা হয় না। আপনি করতে পারবেন, আপনার যদি পার্সোনাল কোনো আইডি থাকে আপনি সেটা সেপারেটলি করতে পারবেন, যেটা আমরা পরবর্তীতে কথা বলবো। বাট এই সমস্ত জিনিস করলে কিন্তু আপনার আসলে ওইভাবে ব্র্যান্ডিংটা হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে মানসম্মত এবং বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আপনি এজ এ কমিউনিটি আইটি পার্সন, আপনি কোনো না কোনো বিষয়ে কিন্তু এক্সপিরিয়েন্স, তাই না? তো আপনি যেটাই জানেন আপনি সেই বিষয়ে লেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেই বিষয়গুলো কিন্তু আপনি লিখতে পারবেন যাতে অন্যরা হেল্প হয়, অন্যদের হেল্প হয়। ওকে, তারপর হচ্ছে নিয়মিত অডিও, ভিডিও, পডকাস্ট তৈরি করা। বর্তমানে কিন্তু আপনার পোস্টের থেকে কিন্তু পডকাস্ট বলেন বা রিল বলেন বা শর্টস বলেন, যেটাকে আমরা বলি ছোট ছোট ভিডিও ক্লিপ, লাইক
15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে। এগুলো কিন্তু আপনার নলেজ বেস যদি আপনি কন্টেন্টগুলো ক্রিয়েট করেন, এগুলো কিন্তু অ্যাট্রাকটিভ হবে বেশি। আপনি যদি ইউটিউবে যান, আপনি যদি কোনো একটা কিছু লেখে সার্চ করেন, আপনার ওই বড় ভিডিওর আগে কিন্তু উপরে কিন্তু আপনার রিলগুলো শো করে, মানে শর্টসগুলো শো করে। সো বর্তমানে মানুষজন এত লং ভিডিও আসলে দেখতে পছন্দ করে না। আপনি যদি ছোট ছোট ক্লিপও করেন তাও ওকে, কারণ আপনার কি দরকার, আপনার ফেস ভ্যালুটা দরকার, আপনার ব্র্যান্ডিংটা দরকার। সো সেই জিনিসটা আপনার 20 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1-2 মিনিটের যদি ছোট ছোট ভিডিও আকারে যদি আপনি প্রেজেন্ট করতে পারেন, এটা আপনার জন্য সব থেকে ভালো হবে। তারপর হচ্ছে যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, ইট উইল বি ডেফিনেটলি গ্রেট, বিকজ আপনি সেই ওয়েবসাইটের থ্রুতে বিভিন্ন ব্লগ পোস্ট করতে পারবেন, কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন এসইও করে, যেগুলো র্যাঙ্ক করতেও সাহায্য করবে, প্লাস বাকিটা দেখবে। আপনার যদি কোনো গ্রুপ থাকে, ডেফিনেটলি দ্যাট উইল বি গুড। ওকে, সো গুগলে নিজের উপস্থিতি। সো যে কোনো মানুষ আপনাকে জানতেই ফার্স্টে হচ্ছে গুগল করবে। এখন আপনার সাথে একটা মানুষের একটা কনফারেন্সে গিয়ে দেখা হলো, আপনি তাকে আপনার নামটা বলে আসলেন, তাই না? এখন ফেসবুকে গিয়ে ওই নামে যদি সার্চ দেন, তাহলে কিন্তু আপনার অনেকগুলো নাম আসবে, তাই না? আপনি যদি ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনে যান, আপনি যদি ওই নামে সার্চ দেন, তাহলে কিন্তু অনেকগুলো নাম আসবে। বাট আপনার নামটা যদি কেউ গুগলে সার্চ করে এবং সেইখানে যদি অন্য আদার্স মেম্বারদের নাম না এসে শুধুমাত্র আপনার বায়োডাটা, বা আমি যদি এই যে লেফট সাইডে দেখাই, এখানে যতগুলো প্রোফাইল আছে সবগুলো আমার। সো এই টাইপের যদি কোনো একটা ব্যবস্থা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খুঁজে পেতে মানুষের কিন্তু টাইম লাগবে না। আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া আপনি কি করেন না করেন সবকিছু কিন্তু তারা খুঁজে পাবে। সো এটা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা অনেক বড় একটা আহ, আহ, জিনিস। ওকে, তারপরে হচ্ছে আপনার গুগল মাই বিজনেস, এই যে যেটার কথা আমি বলতেছি, বা লেফট সাইডে আপনারা যেটা দেখতেছেন, এটাকে আমরা গুগল মাই বিজনেস বলি। এটা আমি সামনে বলবো যে আসলে এটাতে কিভাবে কাজ করতে হয় বা এটার প্রসেসটা কি। তো এখন হ্যাঁ, এগুলো আমি অলরেডি বলে দিছি। ওকে, সো আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে গুগল মাই বিজনেস আসলে এটা কি, বা আসলে এটা কিভাবে কাজ করে, বা এটা আমাদের কেন এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা এটা আসলে লাভটাই কি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এসইওর ভাষায় লোকাল এসইওর একটা টেকনিক্যাল পার্ট, এটাকে আমরা লোকাল এসইও বলতে পারি। সো বিভিন্ন ব্র্যান্ড, লাইক আপনার যে কোনো ক্লথিং ব্র্যান্ড হইতে পারে বা খাবারের ব্র্যান্ড হইতে পারে, ওই সমস্ত ব্র্যান্ডগুলো আপনার হচ্ছে গুগলের মাধ্যমে লিস্টিং করে, যারা লোকালি বিজনেস করে, এরিয়া বেসড। সাপোজ আমি মিরপুরে থাকি, হ্যাঁ, আমার একটা রেস্টুরেন্ট আছে, ডেফিনেটলি রেস্টুরেন্টের একটা লোকেশন থাকবে, একটা অফিস থাকবে, অফিস বলতে একটা লোকেশন থাকবে বা একটা বিল্ডিং থাকবে, তাই না? সো মানুষজন কিভাবে জানবে যে আপনার লোকেশনটা কোথায়? ডেফিনেটলি আপনার গুগল ম্যাপের মধ্যে গিয়ে আপনাকে সার্চ করবে। সো গুগল ম্যাপে যাওয়ার পর আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। আমি এখানে গুগলে আসার পর গুগল ম্যাপ লিখে সার্চ করলাম, গুগল ম্যাপ। আমরা কিন্তু কোনো একটা ব্র্যান্ডে বা কোনো একটা প্রতিষ্ঠানে বা যেখানেই হোক, যাওয়ার আগে কিন্তু আমরা ফার্স্টে গুগলে দেখি যে আসলে লোকেশনটা কোথায়, আমরা কোন দিক দিয়ে যাব, কিভাবে যাব, এটার আপনার রাস্তাগুলো কি কি। সো এই যে দেখেন, আমি যদি এখানে কাজীতালাত আমি যদি এখানে লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমি আসলে কই থাকি না থাকি সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এটা কিন্তু আপনার লোকাল বিজনেসের ক্ষেত্রে এসইওর ভাষায় এটা কিন্তু খুবই খুবই ইফেক্টিভ। আরেকটা জিনিস হচ্ছে, সাপোজ আমি এখানে গুগল ম্যাপে এসে রেস্টুরেন্ট নেয়ার মি এটা লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর আমার সামনে দেখা গেল আমার আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে, তার 10টা বা 15টা লিস্টিং আমার সামনে দিল। কিন্তু আপনি আপনার নিজেকে কোশ্চেন করেন যে আপনি কি সেই 10টার 10টাতেই যাবেন? আপনি কিন্তু যাবেন না। আপনি কোনটাতে যাবেন? আপনি যাবেন সেইটার মধ্যে যেটার মধ্যে হচ্ছে রিভিউ বেশি, তাই না? ডেফিনেটলি রিভিউ বেশি এবং মানুষজনের কমেন্ট বেশি। তো এখন এটা এমন একটা জিনিস, এখানে হচ্ছে আপনি আপনার যে লোকেশনটা আছে সেটা আপনি গুগলের মধ্যে লিস্টিং করতে পারবেন, গুগল ম্যাপের মধ্যে লিস্টিং করতে পারবেন, এবং মানুষজন আপনাকে রিভিউ দিতে পারবে। সো ডেফিনেটলি আপনার নাম লিখে যদি কেউ গুগলে সার্চ করে এবং সার্চ করার পর এই যে ডান পাশে যদি দেখতে পারে যে আপনার নামে অনেকগুলো রিভিউ আছে এবং রিভিউগুলো ভালো ভালো, ডেফিনেটলি এটা কিন্তু আপনার একটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলায়। ওকে, সো এটাই হচ্ছে গুগল মাই বিজনেসের অনেক বড় একটা টার্ম বা অনেক বড় একটা। এবং আমি যদি দেখাই, আমি এই গুগল মাই বিজনেসটা নিয়ে লাস্টের আগের পার্টে আসবো, তখন আমি আপনাদেরকে দেখাবো লাইভ যে আসলে এটার মধ্যে কি কি আছে বা কি কি করা যায়, বা আসলে এটার মধ্যে আপনারা কিভাবে বিজনেস লিস্টিং করতে পারবেন। ওকে, ওকে, তারপর হচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচ্ছন্ন উপস্থিতি। আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, আরেকবার বলি। লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে কোয়ারা, ব্লগার, গিটহাব, বিভিন্ন সামাজিক মাধ্যমের মধ্যে
পার্সোনাল ব্র্যান্ডিং এর কিন্তু অন্যতম একটা মাধ্যম হিসাবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহৃত হয়ে থাকে। সো ধরুন লিঙ্কডইন, এটা কিন্তু একদম পেশাজীবীদের জন্য বা প্রফেশনালদের জন্য কিন্তু একটা জায়গা। সেইখানে গিয়ে যদি আপনি রিল ক্রিয়েট করেন, সেগুলো যদি ক্রিঞ্জ হয় বা মিম হয়, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। সেই প্রফেশনাল জায়গাগুলো সবসময় প্রফেশনাল রাখতে হবে। সাপোজ ধরেন আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে, তাই না? এখন ফেসবুক কিন্তু মানুষ নিজেদের পার্সোনাল কাজের জন্য ব্যবহার করে থাকে। আপনি কিন্তু দেখবেন যে ফেসবুকের মধ্যে মানুষজন রিল শেয়ার করে, মিমস শেয়ার করে, বিভিন্ন ভালগার কন্টেন্টগুলো কিন্তু শেয়ার করে, কমেন্ট করে। বিশেষ মানে অনেক মানুষ দেখবেন কাজকর্ম নাই, বিভিন্ন জায়গায় গ্রুপে ট্রুপে গিয়ে জাস্ট পেজে পেজে কমেন্ট করে, পোস্টে কমেন্ট করে, গ্রুপে কমেন্ট করে। আমি এগুলোকে রেসপেক্ট করতেছি, আমি এগুলোকে খারাপ বলতেছি না, কারণ আমি নিজেও রিল দেখি প্রচুর, আমি নিজেও অনেক মজার মজার জিনিস দেখি, বাট আমি সেগুলো কখনো প্রফেশনাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করি না। কারণ আপনি শেয়ার করতে পারেন, আপনার কোনো সমস্যা না, এবং আমি সেটাকে রেসপেক্টও করি। বাট এই আপনি যদি পলিটিক্যাল জিনিসগুলো বা আপনি যদি রিলিজিয়াস জিনিসগুলো বা এই ক্রিঞ্জ টাইপের জিনিসগুলো আপনি এগুলো প্রফেশনাল জায়গাতে আহ, করতে চান, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন। আমি আপনাকে একটা সলিউশন দেই, সেটা হচ্ছে সাপোজ ফেসবুক। ফেসবুক কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই পার্সোনাল কাজের জন্য ইউজ করি। বাট আমি পার্সোনাল কাজের জন্য ইউজ করি না, আমি আসলে ব্র্যান্ডিং এর জন্য ইউজ করি। বাট আমি রেসপেক্ট করি, আপনি পার্সোনাল কাজের জন্য ইউজ করতে পারেন, আপনার ফ্যামিলি আছে, ফ্রেন্ড আছে, চিল করেন, মজা করেন, কোনো সমস্যা নাই। বাট সেটা যদি করেন, তাহলে আপনি একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারেন। পেজ ক্রিয়েট করলে হবে কি, পেজের মধ্যে আপনি হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল জিনিসগুলো লিখবেন। ওইখানে কোনো পলিটিক্যাল, রিলিজিয়াস, ওইখানে কোনো টাইপের ভালগার, ওইখানে কোনো টাইপের মিম, রিল কোনো কিছু শেয়ার করবেন না। শুধুমাত্র আপনার ব্র্যান্ডিং রিলেটেড, আপনার কন্টেন্ট রিলেটেড, আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্মগুলো জাস্ট লিখতে থাকবেন এক এক করে। ওইখানে ফলোয়ার্স বাড়াতে থাকবেন। ওইখানে কিন্তু আপনি একটা মিনিট, ওইখানে কিন্তু আপনি আপনার ফেসবুকের যতগুলো ফ্রেন্ড আছে সেগুলোকে কিন্তু আপনি ইনভাইট করে কিন্তু লাইকও নিতে পারবেন। সো ওইটা কিন্তু কাইন্ড অফ আপনার ফেসবুকের প্রোফাইলের মতো করেই কিন্তু আপনার গ্রো হতে থাকবে। আর সেই ক্ষেত্রে আপনি আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটাকে আপনি আপনার পার্সোনাল ওয়েতে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি মেনটেন করতে পারেন, সেখানে কোনো সমস্যা নাই। আর যদি চান যে শুধুমাত্র একটাই ইউজ করবেন ফেসবুকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে শুধুমাত্র প্রফেশনাল জিনিসগুলো। ওকে, সো নো ক্রিঞ্জ থিংস। ওকে, আপনি যে বিষয়ে এক্সপার্ট তা তা নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। আপনি যাই করেন, সেদিন আমাদের যেই ইভেন্ট ছিল 27 তারিখের, সেখানে রাফাত ভাই একটা কথা বলছিল যে হোয়াট এভার ইউ ডু জাস্ট পোস্ট ইট ডেইলি। ওকে, আপনি যাই করেন, আপনি আজকে একটা কাজ করছেন ক্লায়েন্টের জন্য, পোস্ট করে দেন। আপনি বড় ভাইদের সাথে ঘুরতে গেছেন, আপনি কমিউনিটির মেম্বারদের সাথে ঘুরতে গেছেন, পোস্ট করে দেন, সমস্যা নাই। আপনি এটা করছেন, ওটা করছেন, জাস্ট পোস্ট করে দেন। আপনি ক্লায়েন্টের একটা মিটিং করলেন, যে নেন একটা স্ন্যাপশট নিয়ে পোস্ট করে দেন। সো এগুলো দেখতে একটু কম মনে হলেও ডে বাই ডে এগুলো যখন আপনি করবেন না, তখন মানুষজন একটু ফোকাস করবে যে হ্যাঁ, কি কি করতেছে লোকটা, আহ, আহ, বিদেশিদের সাথে ছবি দিতেছে, মিটিং করতেছে, ইংলিশে কথা বলতেছে, বড় বড় মানুষদের সাথে চলতেছে। সো এটা একদিনে কিন্তু ক্রিয়েট হবে না, আস্তে আস্তে ডে বাই ডে, 1 বছর, 6 মাস এরকম করলে কিন্তু আপনার এই জিনিসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। তারপরে হচ্ছে ওকে, সো এইটুক ডান। তারপরে হচ্ছে বর্তমান পরিস্থিতির সাথে কন্টেন্ট তৈরি করা, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। সোশ্যাল মিডিয়া গ্রুপে আলোচনা এবং অন্যদের সাহায্য করা। সো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ আছে, লাইক আমাদের প্রোল্যান্সার সার্কেলের দ্য ফ্রিল্যান্সার্স ডায়েরি, বা বিভিন্ন গ্রুপ আছে, কিন্তু আরো বড় বড় গ্রুপ আছে যাদের 1 লাখ 2 লাখ মেম্বার আছে বা 50,000 মেম্বার আছে। তো আপনি ব্র্যান্ডিং করার জন্য আপনি সেখানে পোস্ট করতে পারেন, আপনার কোনো একটা অ্যাচিভমেন্ট আপনি পোস্ট করেন। লাইক আমি হচ্ছে ফাইবার প্রো ব্যাচ হয়েছে আমার, এটার পর হচ্ছে আমি যাদের স্টুডেন্ট ছিলাম যে প্ল্যাটফর্মে, আমি সেখানে একটা পোস্ট করছি। সেটা হওয়ার পর আমার দেখা গেছে যে প্রায় 100-র মতো ফলোয়ার্স বাইরে গেছে। হোয়াট এভার, যাই হোক, বাট আমার কিন্তু ব্র্যান্ডিং হচ্ছে দিন শেষে। সো বিভিন্ন গ্রুপে পোস্ট করেন অ্যাচিভমেন্টগুলো, ফেলিয়ারগুলো, যে আপনি এই কোর্সের এত কিছু করার পর তারপরে গিয়ে সাকসেস হয়েছেন। শুধু যে আপনার অ্যাচিভমেন্টগুলোকে দেখাইতে হবে এমন কোনো কিছু না, আপনি আপনার ফেইলিয়ারগুলো কিন্তু আপনি শেয়ার করতে পারেন, বাট প্রফেশনাল ওয়েতে না। আমরা কিন্তু সবাই জানি যে সাকসেস রেটের থেকে কিন্তু ফেইলিয়ারের সংখ্যা অনেক বেশি। এই টাইপের মানুষজনের যেই বেসটা, সেটা কিন্তু অনেক অনেক বেশি। তো আপনি শেয়ার করেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপের মধ্যে যদি কোনো একটা পোস্ট দেখেন, কেউ যদি কোনো একটা হেল্প চেয়ে পোস্ট করে থাকে, সেটার সলিউশন যদি আপনার জানা থাকে, সেই ক্ষেত্রে আপনি সেখানে কমেন্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই।
এই তো। সো এভাবে কিন্তু আপনি বিভিন্ন গ্রুপে আলোচনা করা বা সাহায্য করা, হোয়াটসঅ্যাপ হতে পারে, লিঙ্কডইন হতে পারে। লিঙ্কডইনেও কিন্তু অনেকগুলো গ্রুপ আছে, প্রফেশনালি, ইন্টারন্যাশনাল, ইংলিশে। আপনি ইংলিশে কমেন্ট করেন, কোনো সমস্যা নাই। এগুলো যখন আপনি আস্তে আস্তে করতে থাকবেন, আপনি একটা করবেন বেনিফিট হবে না, আপনি দুইটা করবেন বেনিফিট হবে না, বাট দিন শেষে যখন আপনি দেখবেন একটার পর একটা আপনি করতেই থাকবেন, তখন কিন্তু আপনার একটা একটা বেস ক্রিয়েট হয়ে যাবে। ওকে, নিজের একটা ওয়েবসাইট থাকা এবং নিয়মিত পোস্ট করা, এইটা ম্যান্ডেটরি, এটা সবার জন্য। এজ এ ওয়েব ডেভেলপার, এটা যে শুধুমাত্র আমার জন্য তা না। পোর্টফোলিও ওয়েবসাইট বা সিবি বা রিজিউম রিলেটেড ওয়েবসাইট, আমাদের এখানে যতগুলো মেম্বার আছে, আমি এখানে দেখতেছি প্রায় অনেকজন মেম্বার, 30 জন মেম্বারের মতো আছে। সবারই থাকা উচিত, এবং শুধু আমরা 30 জন না, আমাদের বাইরে যত মেম্বার আছে সবারই কিন্তু একটা করে পার্সোনাল ওয়েবসাইট থাকা উচিত। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ওয়েব ডেভেলপার না, আমি ওয়েবসাইট বানাবো কেমনে, তাই না? কোনো সমস্যা নাই, জাস্ট একটা ডোমেন কিনেন, একটা হোস্টিং কিনেন। একটা ডোমেনের দাম কত? 1,000 টাকা। একটা হোস্টিং এর দাম কত? আপনি যদি বাংলাদেশ থেকেও কিনেন, আমি আমি ধরে নিলাম যে আপনার ইন্টারন্যাশনাল লাগবে না, আপনি তো ওয়েব ডেভেলপার না, বা আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন না, আপনি বাংলাদেশ থেকে একটা হাফ জিবি, বেশি না, হাফ জিবি, 0.5 বা 1 জিবি একটা হোস্টিং কিনে নেন উইদিন 1,000 বা 1,500 টাকার মধ্যে, তাহলে আপনার কস্টিং কত হলো? 2,000 থেকে 2,500 টাকা। স্লো হোক, কোনো সমস্যা নাই। 2,000 থেকে 2,500 টাকার মধ্যে ইয়ারলি আপনার প্রত্যেক বছর এটাকে রিনিউ করতে হবে। বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে কিনেন, কেনার পর ডোমেন হোস্টিংয়ের মধ্যে আপনি জাস্ট একটা ওয়ার্ডপ্রেস বা কোনো একটা সিএমএইচ আপনি সেখানে ইনস্টল করেন। অথবা যদি না পারেন, আমাদের এখানে অনেক মেম্বার আছে, কারো কাছে যান, হেল্প চান। অথবা বাংলাদেশে অনেক মেম্বার আছে যারা 1,000 টাকা দিয়ে ওয়েবসাইট বানায়, কোনো সমস্যা নাই। আপনি যান, একটা টেমপ্লেট ইনস্টল করেন, একটা পোর্টফোলিও বেসড রিলেটেড টেমপ্লেট ইনস্টল করেন, এবং সেই টেমপ্লেট অনুযায়ী টেমপ্লেটে যে সমস্ত ইনফরমেশন, মানে ডামি ইনফরমেশন দেওয়া আছে, আপনি শুধুমাত্র ওই পার্সনকে যে আপনাকে ওয়েবসাইটটা বানিয়ে দিতেছে তার কাছে আপনি সেগুলোকে দেন, সে সেগুলোকে সেট আপ করে দেবে। আমি বিলিভ করি উইদিন 5 থেকে 8,000 বা 10,000 টাকার মধ্যে আপনি একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট 1 বা 2 পেজের বা 3 পেজের ছোট মোটো করে আপনি একটা বানাইতে পারবেন। এটা একটা ফরজ কাজ আমাদের জন্য, যেটা আমরা আসলে করি না। এটা আমাদের সবারই করা উচিত, এবং সেখানে কিন্তু আপনি ব্লগ পোস্ট করতে পারবেন, আপনি বিভিন্ন ধরনের লেখালেখি করতে পারবেন, আপনার আর্টিকেল পাবলিশ করতে পারবেন আপনার টপিক বেসড, আপনি যেই বিষয়ে এক্সপিরিয়েন্সড সেটার উপরে। ওকে, এবং আপনার নামে যখন এখানে সার্চ করবে, আপনার ওয়েবসাইটও কিন্তু সেভাবে আসবে। যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে আমি যদি আহ, এই যে আমাদের একটা ওয়েবসাইট, এখানে দেখেন আমি যখন এটা লিখে সার্চ করছি, আমার এখানে কিন্তু নলেজ প্যানেলের পাশাপাশি আমার কিন্তু বাম পাশে পুরো ইসের বায়োডাটা এসে পড়ছে ওয়েবসাইটের। সো এইভাবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করতে পারেন। ওকে, সো এরপর আমি যদি এখানে আসি, নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করার কিছু অন্তরায়, আমি এগুলো সম্পর্কে অলরেডি ডিসকাস করছি। যে ফার্স্ট অফ অল হচ্ছে নিজের নাম ব্যবহার না করা। অনেকে কিন্তু আপনার ওই অ্যাঞ্জেল মারিয়া, অ্যাঞ্জেল, মানে এই টাইপের অনেক অনেক নাম ইউজ করে। সো ফেক প্রোফাইল ইউজ করা যাবে না, নিজের রিয়েল নাম হইতে হবে। বেস্ট হয় এনআইডির সাথে যে নামটা আছে সেটা করে আপনি প্রফেশনালি ইউজ করেন। আমার আগে আমার পুরো পুরো নামের মধ্যে কিন্তু হৃদয় শব্দটা আছে, বাট আমার আগে ফেসবুকে এই নামটা ছিল হৃদয়, সেটাকে আমি কেটে আমি হচ্ছে এনআইডির সাথে যেই নামটা আমার দেওয়া আছে, আমার রিয়েল নাম বা আমার এটাকে প্রফেশনাল নাম বলতে পারেন, সেটা আমি ইউজ করছি। নিজের সম্পর্কে কখনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আপনি যেই তথ্য দেন নিজের সম্পর্কে, সেটা আপনার ভুল দেওয়া যাবে না। ওকে, তারপর হচ্ছে বিভ্রান্তি বা উস্কানিমূলক কোনো পোস্ট করা যাবে না, কোনো জায়গায় না, কমেন্টও করা যাবে না। তারপর হচ্ছে কটূক্তি করা বা কাউকে হেয় করা বা কাউকে ইনসাল্ট করা, অপমান করা, এই টাইপের কোনো কিছু করা যাবে না। অশ্লীল নোংরা পোস্ট এগুলো দেওয়া যাবে না। সারাদিন অসংখ্য সেলফি, আজে বাজে পোস্ট, অন্যকে বিরক্ত করা, ফোন দিয়ে দিয়ে বিরক্ত করা, মেসেজ দিয়ে দিয়ে বিরক্ত করা, কমেন্ট করে করে বিরক্ত করা, এগুলো করা যাবে না। তারপরে হচ্ছে ব্যক্তিগত স্ন্যাপশট শেয়ারিং, এই টাইপের কোনো কিছু করা যাবে না। তারপর হচ্ছে আপনার মিম শেয়ার করে সময় নষ্ট করা যাবে না। তারপরে হচ্ছে একই পোস্ট বারবার করে সময় নষ্ট করবেন না। ওকে, তারপরে হচ্ছে হোয়াট শুড বি মাই ব্র্যান্ডিং নেম। এখন এই যে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং তো বললাম, এখন আপনি ওয়েবসাইট করেন, সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাকাউন্ট করেন, তারপর হচ্ছে আপনি গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট করেন, যাই করেন না কেন, আপনার কিন্তু একটা ব্র্যান্ডিং নাম লাগবে। কারণ আপনি নাম ছাড়া কি করবেন? আপনার ওয়েবসাইট বানাইতে গেলেও কিন্তু ইউআরএল এর মধ্যে কিন্তু আপনার নামটা লাগবে। সো এখন নামটা আপনারা আসলে কিভাবে চুজ করবেন, বা এজ এ ইফেক্টিভ ব্র্যান্ডিং নেম
আমরা আসলে কিভাবে চুজ করতে পারি। সো ফার্স্ট অফ অল সাপোজ এখানে আমি দেওয়া আছে আমার এনআইডি নাম হচ্ছে কাজী তালাত, এরপর আমার নিক নেম হচ্ছে হৃদয়, So আমার ফুল নামটা হচ্ছে কাজী তালাত হৃদয়। সো এটা হচ্ছে আমার ফুল নাম। তারপরে সেকেন্ড স্টেপে হচ্ছে আপনার 2 ওয়ার্ডের আপনার হচ্ছে নেওয়া উচিত, ব্র্যান্ডিং নাম নেওয়া উচিত। লাইক সেটা হতে পারে কাজী তালাত, তালাত কাজী, কাজী হৃদয়, হোয়াটএভার। এখন 2 ওয়ার্ডের মধ্যে নিলে সব থেকে বেশি ভালো হয়। আমি বলতেছি না যে 3 ওয়ার্ডে হবে না বা 1 ওয়ার্ডে হবে না, 1 ওয়ার্ডেও হবে, 3 ওয়ার্ডেও হবে, বাট 2 ওয়ার্ড যদি নামটা হয় আপনার ব্র্যান্ডিং নেমটা, সেটা হচ্ছে প্রফেশনাল, লাইক প্রো ল্যান্সার সার্কেল, 2টা ওয়ার্ড, সুন্দর একটা নাম, ব্র্যান্ডিং এর জন্য একটা বেস্ট একটা নাম এটা কিন্তু হইতে পারে। তারপর হচ্ছে প্রোনাউন অ্যাড করতে পারেন আপনার নামের আগে, লাইক হইতে পারে টেফ কাজী তালাত, হ্যালো কাজী তালাত, কাজী তালাত, সেই ক্ষেত্রে আপনার 1 ওয়ার্ড হবে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার কাজী তালাত, এই টাইপের নাম কিন্তু আপনি আপনার নামের ক্ষেত্রে আপনার মতো করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার শর্ট লেটার ফরম্যাট, মানে হচ্ছে অনেকের নাম হয় কি অনেক বড় বড় হয়ে থাকে, লাইক এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গোলাম মোহাম্মদ সাজ্জাদ, তিনটা তিনটা ওয়ার্ড, তাই না? আমি কিন্তু বলছি যে 3টা ওয়ার্ডেও হবে, কিন্তু 2টা ওয়ার্ড যেহেতু বেস্ট, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে প্রথম ওয়ার্ডটা সেকেন্ড ওয়ার্ডটা মার্চ করে আপনি কিন্তু জিএম সাজ্জাদ, সাজ্জাদ, লাইক আমার এখানে একটা ভাই আছে ডিএম সাজ্জাদ, আমি শিওর যে তার নাম ডি দিয়ে একটা কিছু, এম দিয়ে একটা কিছু, তারপরে হচ্ছে সাজ্জাদ। সো 3টা ওয়ার্ডকে সে ছোট করে 2টা ওয়ার্ডে বানাইছে, সো ইটস এ গুড থিং। তারপরে হচ্ছে আপনার ক্রেডিবিলিটি, আপনি করতে হবে, দেখতে হবে যে আপনার এই নামে কিছু আছে কিনা, ঠিক আছে, বা এই নামে আপনার কীরকম কি আপনি ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। তারপরে হচ্ছে এরপর আপনার ফাইনাল কি হচ্ছে, আপনি যখন আপনার ব্র্যান্ডিং নেমটা চুজ করবেন, চুজ করার পর আপনি হচ্ছে গুগলে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে রেজাল্ট কয়টা, এবং এই নামে আপনার এই নামে কোনো স্লট খালি আছে কিনা। স্লট বলতে হচ্ছে যেমন হচ্ছে আমি যদি আমার নাম লিখে সার্চ করি, এখানে কিন্তু অলরেডি অনেক কিছু আছে আমার নামে, তাই না? এখন আমার নামে দুনিয়াতে তো আমি একা নাই, আমার নামে তো দুনিয়াতে অনেক মানুষ থাকতে পারে, এবং তারাও যদি চায় যে আমার নামে ইউজ করে তারা তাদের ব্র্যান্ডিংটা এইভাবে করবে, পারবে না। সো আমি আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনি ব্র্যান্ডিংটা চুজ করার পরে আপনি ফার্স্টে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর হচ্ছে আপনি দেখবেন যে আপনার এই নামে কোনো সেলিব্রিটি, কোনো সিঙ্গার, ক্রিকেটার, হোয়াটএভার, বা ফ্রিল্যান্সার, বা যে কোনো ব্র্যান্ড, বা যে কোনো দোকান, যে কোনো প্রতিষ্ঠান আছে কি না। যদি যদি থেকে থাকে সেক্ষেত্রে ওটার নাম তখনই বাদ, ওই নামে হবে না, এবং আপনাকে অল্টারনেটিভ নাম খুঁজে বের করতে হবে, বুঝতে পারছেন? সো নাম আপনার চুজ হলেই যে আপনি করতে পারবেন তা না, আপনার আগে ফার্স্টে অ্যানালাইসিস করতে হবে যে এই নামে আমি ব্র্যান্ডিং আসলে করতে পারবো কি না, বা করতে পারলেও কি টাইপের ডিফিকাল্টি আমার হইতে পারে। ওকে, তারপরে হচ্ছে কিভাবে আমরা ব্র্যান্ডিং করব, লাইক এই যে ব্রিং অফ গুগল ফার্স্ট পেজ, আমাদের গুগলের ফার্স্ট পেজে আসতে হবে। তারপরে হচ্ছে আপনি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি লিঙ্কটা বিল্ড আপ করতে পারেন। সো এখানে দেখেন একটা জিনিস, সোশ্যাল অ্যাকাউন্টস দ্যাট হ্যাজ মাচ ভ্যালু অন গুগল সার্চ রেজাল্ট। হ্যাঁ, এইখানে আপনার ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডইন, অনেকগুলো মাধ্যম আছে, আমাদের তো সোশ্যাল মিডিয়ার অভাব নাই, বাট সবগুলো লাগবে না আমাদের, কিছু সিলেক্টেড সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আমরা আমাদের ব্র্যান্ডকে, আমরা আমাদেরকে বড় করে তুলতে পারি, দ্যাটস এনাফ। ওকে, সো এখানে আপনার ফেসবুকটা আপনি ইউজ করতে পারেন, তারপর হচ্ছে ওকে, তারপর হচ্ছে আপনি লিঙ্কডইন আপনি ইউজ করতে পারেন, লিঙ্কডইন ইজ অ্যামেজিং টুলস। ওকে, তারপর হচ্ছে টুইটার আছে, যেটার নাম ছিল আগে টুইটার, এখন এক্স, এখন হচ্ছে, তারপরে ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, গিটহাব আছে, তারপরে পিন্টারেস্ট আছে, বিহ্যান্স আছে, ড্রিবল আছে, আর নিজের নামে একটা ওয়েবসাইট, আর হচ্ছে গুগল অ্যাবাউট মি। আমি যদি গুগল অ্যাবাউট মি হচ্ছে গুগলেরই আরেকটা টুলস, এখানে আপনি ছোট একটা ওয়েবসাইট বানাতে পারবেন। লাইক আমি যদি এখানে একটা লিঙ্ক দেওয়া আছে about.me/কাজী তালাত, এটা দিয়ে যদি আমি সার্চ করি, এটা গুগলের একটা ফ্রি টুলস। দেখি আমি এখানে অ্যাবাউট মি, রাইট, আমি আপনাকে দেখাই, about.me/কাজী তালাত, এই যে এটা হচ্ছে গুগলের একটা ফ্রি টুলস। আপনি এই টুলসটা ইউজ করে আপনি আপনার ছোট একটা বায়োডাটা আপনি কিন্তু এখানে করতে পারবেন। এখানে আপনার অ্যাকচুয়াল যে ওয়েবসাইট আছে সেটাও আপনি এখানে হোস্ট করতে পারবেন। যদি এগুলো আমার অনেক আগে করা, অনেক আগে 3-4 বছর আগে মেবি করা, এগুলো আমার আপডেট করা হয় না, বাট স্টিল এগুলো আমার এক্সিস্ট করে বা এগুলো আমার আছে। এটা আমি বুঝালাম যে গুগল অ্যাবাউট মিতে কিন্তু আপনি ছোটোখাটো একটা ওয়েবসাইট কিন্তু আপনি গুগলের থ্রুতে, গুগলের ডোমেনের থ্রুতেই আপনি কিন্তু বিল্ড করতে পারবেন, অ্যাবসলুটলি ফ্রি।
ওকে, তারপর আরও কিছু প্ল্যাটফর্ম আছে, স্লাইড শেয়ার আছে, ব্লগার আছে, স্ট্যাক ওভারফ্লো আছে, মিডিয়াম আছে। এগুলোর মধ্যেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আপনি অ্যাক্টিভিটিস করতে পারেন বা কন্টেন্ট পোস্ট করতে পারেন বা আপনি লাইক কমেন্ট করতে পারেন, হোয়াটএভার। সো এই সমস্ত সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলো আমি এখানে বললাম বা দেখাইলাম, এগুলোর মধ্যেই যদি আপনি থাকেন, দ্যাটস এনাফ, এর বেশি আপনার লাগবে না। তারপর হচ্ছে আপনার ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস বাই গিভেন মেথড। আসলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা সবাই ক্রিয়েট করতে পারি, বাট কিছু টিপস আছে বা কিছু রুলস আছে প্রফেশনাল, যেগুলো করলে হচ্ছে আপনার ব্র্যান্ডিংটা আরও বেশি ইজি হয়। ওকে, ফার্স্ট এটা হচ্ছে আপনার এটাকে আপনি বলতে পারেন ফরজ। হ্যাঁ, ফুল নেম, ব্র্যান্ডিং নেম যেটা আমি চুজ করছি সেটা সমস্ত অ্যাকাউন্টের জন্য সেম হবে। এটা ব্র্যান্ডিংয়ের নাম্বার ওয়ান মেথড। আমি সাকিবুল ভাই বা অরিজিৎ দাকে অলরেডি অনেকবার বলছি যে ফ্রিল্যান্সার সার্কেলের যতগুলো প্ল্যাটফর্ম আছে সেম নাম করে ফেলেন। ফ্রিল্যান্সিং ডায়েরি, ক্রেজি চেম্বার, তারপর হচ্ছে আপনার পেজ বলেন, সেটা বলেন, সবগুলোর ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সেম নাম থাকবে। এটা হইতেছে আপনার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে নাম্বার ওয়ান প্রায়োরিটি। এটা আপনি ফরজ বলতে পারেন। আপনি যদি ডিফারেন্ট নামে প্ল্যাটফর্ম খুলেন, ব্র্যান্ডিং আপনি কোনোভাবেই ওই লেভেলে করতে পারবেন না। তারপর হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক ইউআরএল, যেটাকে আমরা ইউআরএল বলি, সবগুলো ইউআরএল এর মধ্যে আপনার ব্র্যান্ডিং নামটা রাখতে হবে। হ্যাঁ, ইউআরএল এর মধ্যে আপনি আপনার যে ব্র্যান্ডিং নামটা চুজ করছেন, সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্র্যান্ডিং নেম সেম রাখবেন, ঠিক আছে, ইউআরএল এর মধ্যে। তারপরে হচ্ছে জিমেল, যেটা আপনি জিমেল ইউজ করেন, ইমেল ইউজ করেন, সেটাও আপনার ব্র্যান্ডিং নামের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ফেক জিমেল ইউজ করে আপনি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বা ভাইয়ের ইমেল, মায়ের ইমেল বা অন্য নামে আব্বার ইমেল খুলে সেগুলো করতে পারবেন না। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার সমস্ত অ্যাকাউন্টের জন্য সেম। এটা হচ্ছে ব্র্যান্ডিং এর আরেকটা ফরজ কাজ। যদি আপনি ইফেক্টিভলি ব্র্যান্ডিং করতে চান, সেইখানে আপনার অ্যাটলিস্ট প্রোফাইল পিকচারটা, লাইক আমি ফেসবুক ইউজ করি, আমার ফেসবুকের যে প্রোফাইল পিকচারটা আছে পছন্দ হয় না আমার, বাট যেহেতু আমি এটা বাকি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেম ইউজ করছি, সো আমি ট্রাই করি যে সবগুলো অ্যাকাউন্টে যাতে আমার সেম টু সেম প্রোফাইল পিকচার থাকে। ওকে, এবং তারপর হচ্ছে প্রোফাইল পিকচারটা আপনি এসিও করে আপনি আপলোড করতে পারেন। আমি আপনাকে একটা এসিওর জিনিস দেখাই। সাপোজ আমি এগুলো কেটে দিচ্ছি। আমি সাপোজ এই যে ছবিটা, হ্যাঁ, এখন আমি যদি ফটোশপে নিয়ে যাই, এটা কিভাবে হেল্প করে আমি আপনাকে বলি। এটাকে আমরা বলতে পারি ইমেজ এসিও করা। এখন দেখেন, আমি যদি এখানে ফাইল এই অপশনটাতে যাই, যাওয়ার পর আমি যদি ফাইল ইনফো এই অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার ডকুমেন্ট টাইটেলের একটা অপশন আসে, ব্র্যান্ডিং নাম দিয়ে দেন। অথর আছে, এখানে হচ্ছে আপনার ব্র্যান্ডিং নেম দিয়ে দেন। অথর টাইটেল, এখানে হচ্ছে আপনার টাইটেলটা থাকবে, লাইক আমি ফাইবার আমি ইউজ করছি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার এন্ড এসইও এক্সপার্ট, সামথিং লাইক দ্যাট। সো আপনার যেই টাইটেলটা আছে সেই টাইটেলটা আপনি এখানে দিবেন। ডিসক্রিপশন আপনার অ্যাবাউটে যা আছে লিখে দেন, কোনো সমস্যা নাই। রেটিং দেন 5/5। ডিসক্রিপশন রাইটার আপনার ব্র্যান্ডিং নেম, কিওয়ার্ডের মধ্যে সব আপনার ব্র্যান্ডিং নেম বিভিন্নভাবে, লাইক কাজী তালাত, তালাত কাজী, কাজী তালাত হৃদয়, বাংলাতে একটা কাজী তালাত হৃদয়, ডেফ কাজী তালাত, ফ্রিল্যান্সার কাজী তালাত, সামথিং লাইক দ্যাট, অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দেন, সমস্যা নাই। তারপরে কপিরাইট স্টেট, এখানে আপনি হচ্ছে কপিরাইট দিয়ে দেন। তারপর হচ্ছে কপিরাইট নোটিস, এখানে আপনার ব্র্যান্ডিং নেম, কপিরাইট ইউআরএল, আপনার ওয়েবসাইট দেন, আপনার ফেসবুক দেন, এনিথিং। সো তাহলে হচ্ছে কি আপনার যে ইমেজটা আছে ব্যাকএন্ডে আপনার এসিও হয়ে গেল। এবং যখন আপনার নামে কেউ সার্চ দিবে, এটা আপনি যখন ইমেজ অপশনে যাবেন গুগল থেকে, আমি যদি এখানে গুগলে যাই আপনাকে আমি দেখাই, আমি যদি এখানে এই যে ইমেজ অপশনটাতে যাই, এইখানে আপনার এই জিনিসটা কাজে কাজে দিবে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ইমেজকে এসইও করতে পারি। তারপর আমি যদি এখানে এক্সট্রা কিছু জিনিস আপনাকে বলি যে আসলে আমাদের কি কি আমাদের সাথে রাখা লাগবে। হ্যাঁ, এজ এ ফ্রিল্যান্সার বলেন, আইটি প্রফেশনাল বলেন, দিন শেষে কিন্তু আমাদের সবাই কিন্তু আমরা বিজনেস করি যার যার নামে। কারো হয়তো সোলো, কারো হয়তো টিম রিমোটলি কাজ করে, কারো হয়তো ইন হাউস অফিস আছে। সো এই সমস্ত জিনিসগুলো আপনার রাখলে আপনার জিনিসগুলো প্রফেশনাল হয়। এক হইতেছে আপনার একটা লোগো থাকতে হবে আপনার ব্র্যান্ডিং নামে। হ্যাঁ, যে লোগোটা আপনি ফেসবুকে ইউজ করতে, ওয়েবসাইটে ইউজ করতে পারেন বা বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারেন আপনার নামে। তারপর হচ্ছে আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট, যেটা আমি প্রথমেই বলছি যে আমাদের কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। এরপর হচ্ছে সিবি। সিবি সবসময় আপনার রেডি রাখতে হবে। হ্যাঁ,
যখন আপনার কাছে কেউ সিভি চাবে বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে লিঙ্কডইনে আউটরিচ করে বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার কাছে আপনি যদি কোনো জব অফার করেন লিঙ্কডইনে, সেক্ষেত্রে কিন্তু আপনার সিভি কিন্তু মাস্ট, সিভি আপনার লাগবে। এরপর হচ্ছে আমাদের গভর্নমেন্ট কর্তৃক যেহেতু কিছুদিন আগে একটা সুন্দর একটা উদ্যোগ নিছে ফ্রিল্যান্সার আইডি কার্ড, যেহেতু যারা আমরা সোলো কাজ করি আমাদের ওই রকম খুব একটা যে আইডেন্টিটি আছে তা না, বাট সেই ক্ষেত্রে আমি যদি বলি ফ্রিল্যান্সার আইডি কার্ড কিন্তু একটা বড় একটা ইফেক্টিভ রোল পালন করে। সো আপনার ফ্রিল্যান্সার আইডি কার্ডটা নিয়ে নেওয়া উচিত, যাদের নাই তারা করে নেবেন। তারপর হচ্ছে পাসপোর্ট, কিছু করা লাগবে না, আপনার নাই আপনি করে ফেলেন, না লাগুক তাও করে ফেলেন, একটা পাসপোর্ট আপনি রেখে দেন, কোনো সমস্যা নাই। মাল্টি কারেন্সি কার্ড, ভাই আমার কার্ড নাই, আমার একটা হোস্টিং কিনে দেন, ভাই আমার তো ডুয়াল কারেন্সি কার্ড নাই, আমার একটা ডোমেন কিনে দেন, ভাই আমি তো এই প্ল্যাটফর্মের থেকে কিছু কিনতে পারতেছি না, আমার তো কার্ড নাই। কেন? কার্ড আপনি থাকতে হবে। আপনি একটা ডুয়েল, আপনি যে কোনো একটা ব্যাংকে যান, ব্যাংকে যাওয়ার পর হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড একটা ভিসা কার্ড দিয়ে দিবে। যদি আপনার অ্যাকাউন্ট অনেক আগের হয়ে থাকে, আপনার ভিসা কার্ডে যদি ডুয়াল কারেন্সি মুডটা না থাকে, সেক্ষেত্রে আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করলে আপনাকে মাল্টি কারেন্সি কার্ডটা দিয়ে দেবে। এবং সেইখানে আপনি যদি পাসপোর্ট দিয়ে এনরোলমেন্ট করেন, তখন কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন, যে কোনো অনলাইন ট্রানজ্যাকশন হোক, কেনাকাটা হোক, ডোমেইন হোস্টিং কেনা হোক, যে কোনো কিছু কিন্তু আপনি সেই কার্ড দিয়ে করতে হবে। আপনার যদি পেওনিয়ার না থাকে, আপনার যদি এনসিএফ না থাকে, তাও কিন্তু আপনার কাজ কিন্তু চলে যাবে, আপনার অন্য কারো কাছে কিন্তু গিয়ে আপনার কোনো কিছু করতে হবে না। ইভেন আপনি যখন দেশের বাইরে যাবেন, তখন কিন্তু আপনার ওই ক্যাশ, আমি ওই এক্সচেঞ্জ ইসের গিয়ে আমি ডলার নিয়ে আসবো, আমি হাতে করে ক্যাশ নিয়ে যাবো, এরকম কোনো কিছু করা লাগবে না। আপনি যাবেন বাইরের দেশের এটিএম থেকে ধাপাধাপ খালি টাকা তুলে ফেলবেন। আরেকটা হচ্ছে মেইল সিগনেচার, যখন আপনাকে কেউ মেইল করে আপনি তো রিপ্লাই করেন, তাই না? রিপ্লাই করার সময় আপনার যদি একটা মেল সিগনেচার থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা নাম, একটা হচ্ছে সিগনেচার আর কি, তারপর হচ্ছে আপনার টাইটেল, এগুলো যদি আপনি দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার এটার জন্য কিন্তু ব্র্যান্ডিং এর জন্য কিন্তু একটা ভালো ইফেক্টিভ রোল পালন করে। এখানে কিন্তু আপনি আপনার লোগোটাও ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে এক্সট্রা টিপস, হ্যাঁ, এটা আসলে ব্র্যান্ডিং এর কোনো পার্ট না, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলেন, বা আমি এই টাইপের ডিফিকাল্টি ফেস করছি, এই জন্য আমি এটা এখানে আনছি, যাতে করে বাকিদের এই জিনিসটা সমস্যার সম্মুখীন ইন ফিউচারে হতে না হয়। সেটা হচ্ছে আহ, আপনার ফোন নাম্বার, এখানে সবাইরই আমি জানি নগদ, বিকাশ, কোনো না কোনো পেমেন্ট মেথড বা রকেট বলেন, এগুলো আছে। ব্যাংক ডিটেলস আছে, ব্যাংক আছে, তারপরে হচ্ছে আপনার মানে আপনার যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো আপনার এনআইডি বা আপনার নামে হতে হবে। লাইক আমি এরকম একটা সমস্যায় পড়ছিলাম কিছুদিন আগে, সেটা হচ্ছে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হচ্ছে আমার ইমেইলের সাথে, সেই ইমেল কানেক্ট করা আমার একটা ফোন নাম্বারের সাথে, ফোন নাম্বারটা আমার হারায় গেছে। আনফর্চুনেটলি ফোন নাম্বারটা আমার নামে ছিল না, সেটা হচ্ছে আমার আম্মার নামে ছিল। আমি 7 দিনের মতো বসেছিলাম, আমি সিমটা তুলতে পারি নাই। সো ডেফিনেটলি এই জিনিসটা আপনাদের সবার করা উচিত। আপনার ফোন নাম্বার, আমি জানি এখানকার অনেকেরই ফোন নাম্বার আছে বাবা মার নামে, বাবা মার নামে এনআইডি দিয়ে কেনা, অনেক আগে কেনা হয়েছিল, তখন আমার এনআইডি ছিল না, তখন আমি স্কুলে পড়তাম, আমি তখন কলেজে পড়তাম, আমার কোনো কিছু ছিল না, আমি করছি, ইটস ফাইন। কিন্তু এখন যেহেতু আপনার এনআইডিটা হয়ে গেছে, এইটা ডেফিনেটলি সবার উচিত চেঞ্জ করে নিজের নামে নিয়ে আসা। লাইক আমি গত 6 মাস আগে যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করছি, আমার বিকাশে কিছু ট্রানজ্যাকশন ছিল, যেগুলো হচ্ছে আমি ওই জুমের মাধ্যমে আনছিলাম, বাট সেগুলো আমি হচ্ছে ট্যাক্স ফাইলে দেখাতে পারি নাই। কারণ কি? কারণ হচ্ছে বিকাশ আমার আম্মার নামে বা আম্মার এনআইডি দিয়ে খোলা ছিল। হুম। সো এই যে দেখেন কি টাইপের সমস্যাগুলো আমার পড়তে হইতেছে। এটাও ঠিক যে সবাই মানে আমি আব্বা আম্মার নামে করছি, সবাই তো চিরকাল বেঁচে থাকবে না, ইটস ট্রু, হার্স ট্রু। বাট সেই ক্ষেত্রে ওই সময়ে আপনার ফোন নাম্বার আপনি কিভাবে নেবেন? একটা ফোন নাম্বার আপনি 20-30 বছর ধরে আপনি ইউজ করতেছেন, তখন তাদের অবর্তমানে আপনি ফোন নাম্বারটা যদি হারায় যায়, আপনি তুলবেন কিভাবে? সো এই এত বছরের ক্রিয়েট করা জিনিস, তখন আপনার ফোন নাম্বারটা কিন্তু তখন আপনার হারায় যাবে। তখন আপনি আর কোনো কিছু করতে পারবেন না। So, আমার এটা একটা সাজেশন, যেটা আমি ফিল করছি, যেটা আমি ফেস করছি, যে আপনার ফোন নাম্বার, আপনার বিকাশ, নগদ, রকেট, তারপর হচ্ছে ব্যাংক ডিটেলসও, কারণ হচ্ছে ব্যাংক ডিটেলস আপনি আপনার আব্বার নামে বা আম্মার নামে বা ভাইয়ের নামে কারো নামে করতে যাবেন না। সো এই সমস্ত কিছু আপনার এনআইডি দিয়ে করতে হবে, যাতে করে সেগুলোর মালিক আপনি, সেগুলো যদি ইন ফিউচার হারায় যায় বা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে যাতে আপনি সেগুলোকে এনি টাইম রিকভার করতে পারেন। ওকে। সো এরপরে হচ্ছে আমার আপাতত ডিসকাশন শেষ, আমি এখন জাস্ট আপনাকে গুগল মাই বিজনেসের
ইটা দেখাবো যে আসলে আপনি কিভাবে গুগলে ফার্স্ট পেজে আসলে আপনি নিজেকে নিয়ে আসতে পারবেন। ওকে, সো আমার যেই ইগুলো ছিল, বিবৃতি ছিল যেগুলো হচ্ছে আপনার কি বলে, আহ, সেগুলো আমার শেষ। ওকে, সো এখন এইটা আমি ক্লোজ করে দিচ্ছি, এটা আমি বড় করে দিই। ওকে ওকে, সো এখন আমি একটা জিনিস দেখাই আপনাকে। সো ফার্স্টে আমি ওপেন করতেছি, সাপোজ ধরেন চ্যাট জিপিটি, এরপর সাপোজ আমি জেমিনি, গুগলের যেই টুলসটা আছে। ওকে, এখানে আমি জাস্ট লিখতেছি হু ইজ কাজী তালাত, আমার নাম দিছি, আর কোনো কিছু না। আপনি সিঙ্গেল নামেও লিখতে পারেন। আমি যদি এন্টার করি, এখন এটা সার্চ হচ্ছে, আমি এখানেও দিয়ে আসি, হ্যাঁ তাহলে দেখতে পারবো। ওকে, সো এখানে দেখেন, এই যে এখানে কিন্তু আমার নামে কিন্তু বায়োডাটা চ্যাট জিপিটি দিয়ে দিছে। আমি যদি এখানে সোর্সের দিকে তাকাই, যে দেখেন বাম সাইডে কত কিছু আমার নামে আসছে। আমি যদি এখানে এটা এক নামে দেই, দেখেন তাও আসবে। আমি যদি এখানে এক নামে দেই, এই যে এখানে দেখেন, এই যে কাজী তালাত ওয়েব ডেভেলপার এসইও এক্সপার্ট, এটা কিন্তু গুগলের জেমিনি টুলসটা। হ্যাঁ, এই যে ব্রাইট স্টার আইটি একাডেমি, এটাও আমার। তারপর হচ্ছে যে ক্যারিয়ার দেওয়া আছে, এক্সপার্টাইজ দেওয়া আছে। এটা আমার না, একাডেমিক মেবি, এটা অন্যটা, বাট ফার্স্টে আমারটা আসছে। এরপর আমি যদি আসি, এই যে দেখেন এখানে হু ইজ কাজী তালাত, এখানে কিন্তু নাম আসছে, প্রফেশন আসছে, স্কিল আসছে, এক্সপিরিয়েন্স আসছে, প্ল্যাটফর্ম আসছে, হোয়াট দে ডু, সব কিছু আসছে। আপনি যেভাবেই সার্চ দেন, আপনি যদি এখানে হৃদয় লিখে সার্চ দেন, তাও আসবে কাজী তালাত হৃদয় ডেফিনেটলি। সো চ্যাট জিপিটিতে, তারপরে হচ্ছে আপনার জেমিনিতে আমার কিন্তু ইনফরমেশন আপনি যদি দেন, তাহলে কিন্তু আসবে। সেমভাবে আপনিও কিন্তু আপনার জন্য করতে পারবেন। কিভাবে করবেন, তাই না? এখন আমি যদি গুগলে আসার পর আমার নাম লিখে সার্চ করি, তাহলে আপনার বাম সাইডে কিছু আসবে। এটা গুগল মাই বিজনেসের কথা বলতেছি আমি, যদি আপনার এটা থাকে, এবং ডান পাশে কিছু আসবে। এখন গুগল মাই বিজনেস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো না, কারণ ইউটিউবে প্রচুর পরিমাণে রিসোর্স আছে। আপনি আসলে কিভাবে, আপনাকে ফার্স্ট এখানে লিস্টিং করতে হবে, আপনার প্রোফাইল অপটিমাইজেশন করতে হবে, আপনার একটা ভেরিফিকেশন আসবে, নাও আসতে পারে। আমার সময় ভেরিফিকেশন ছিল না, আপনার সময় ভেরিফিকেশন আসবে। যদি ভেরিফিকেশন আসে, আপনার যে অফিস আছে বা আপনার যে ওয়ার্ক স্টেশন আছে বা লোকেশন আছে, সেটার আপনার ছবি টবি তুলে আপনাকে সাবমিট করতে হবে। হোপসো অ্যাপ্রুভ হয়ে যাবে যদি আপনার সোশ্যাল প্রেজেন্সগুলো ভালো থাকে। একদম যারা নতুন, আমার সাজেশন থাকবে কিছুদিন পরে অ্যাটলিস্ট আপনার লিঙ্কডিনে কোনো অ্যাক্টিভিটিস নাই, আপনার টুইটারে কোনো অ্যাক্টিভিটিস নাই, আপনার ইনস্টাগ্রামে কোনো অ্যাক্টিভিটিস নাই, বা আপনার কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস নাই, ফেসবুকে আছে যেগুলো শুধু রিল বা এই টাইপের জিনিস, আমি সাজেস্ট করবো যে এখনই আপনি গুগল মাই বিজনেসে সাবমিট না করেন বা লিস্টিং করার ট্রাই না করেন। করলেও আলটিমেটলি আপনার তেমন কোনো লাভ হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। কারণ এটা আসলে ডিপেন্ড করে যে আপনার সোশ্যাল প্রেজেন্স কতটুক বা কতটুক স্ট্রং, এটার উপরে। আপনার যদি স্ট্রং ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনার ডেফিনেটলি এটার অ্যাপ্রুভাল খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার কথা। এবং আদারওয়াইজ কিন্তু আপনার এই জিনিসটা খুব ভালোভাবে কাজ করবে না, আপনি যদি অ্যাপ্রুভ করানো ভালোভাবে কাজ করবে না। তো এখন দেখি, আপনারা দেখে নিয়েন যদি আপনাদের কারো করার ইচ্ছা থাকে ইউটিউবে, হাউ টু টু এ গুগল মাই বিজনেস বা জিএমবি অ্যাকাউন্ট, এটা লোকাল এসিওর একটা পার্ট। তারপরে হচ্ছে এই যে দেখেন, আমি আমার নামে লিখে সার্চ করছি, বাম সাইডে কিছু আসছে, ডান সাইডে কিছু আসছে। সো ডান সাইডে আমি যদি আসি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আপনার ইমেজের প্ল্যাটফর্মটা, ইমেজের অপশনটা, এবং এটা হচ্ছে আপনার লোকেশন। এখানে দেখেন 4.9, আই ডোন্ট নো কে স্টার কম দিছিল। সো এখানে 22টা রিভিউ আছে, আপনারাও দিয়ে দিন। হ্যাঁ, এখানে 30 জন মানুষ আছে, 30 জন দিলে আমার অনেক রিভিউ হয়ে যাবে, দিয়ে দিন আপনারা। তারপর হচ্ছে যেখানে দেখেন ক্যাটাগরি ওয়েবসাইট ডিজাইনার ইন ঢাকা, তারপর হচ্ছে আমার এই যে ভেরিফাইড। এখানে আমি যদি ডাইরেকশন অপশনটাতে ক্লিক করি, এটা হচ্ছে আমার বাসার লোকেশনে নিয়ে আসবে। সাপোজ আমি যদি এখানে ডাইরেকশন অপশনটাতে ক্লিক করি, এই যে দেখেন এটা হচ্ছে আমার বাসার লোকেশনে নিয়ে আসবে। তারপর ওকে, তারপর হচ্ছে এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে আপনি সেভ করে রাখতে পারবেন কোনো একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট। তারপর হচ্ছে এখানে আপনি শেয়ার করতে পারবেন এই লিঙ্কটা যে কাউকে, আপনার ক্লায়েন্টকে বা আপনার অন্য কোনো মেম্বারকে। কলের অপশন আছে, এখান থেকে আপনি কলও দিতে পারবেন, হ্যাঁ, যে কাউকে, আই মিন যার প্রোফাইল বা যার বিজনেস অ্যাকাউন্ট থাকে। তারপরে হচ্ছে এখানে আমার অ্যাড্রেসটা দেওয়া আছে। তারপর হচ্ছে আবার ফোন নাম্বার, এখানে আওয়ার্স দেওয়া আছে, এখানে আপনি এগুলো মডিফাই করতে পারবেন যেহেতু বিজনেস। সো এখানে প্রফেশনাল ওয়েতে আপনি আওয়ার্স দিতে পারবেন যে কত ঘন্টা থেকে কত ঘন্টা আপনার আসলে কাজগুলো হয়। এখানে হচ্ছে ওয়েবসাইট আমার লিস্টিং করা হয় নাই, আমার একটা ব্যর্থতা যে আমার ওয়েবসাইট এখনো আন্ডার কনস্ট্রাকশন মুডে আছে। অ্যাজ এ ওয়েব ডেভেলপার এটা আমার জন্য একটা ব্যর্থতা বলা যায়।
তারপর হচ্ছে এখানে কিন্তু আপনি এটা অ্যাডভার্টাইজও করতে পারবেন গুগলকে টাকা দিয়ে। সো এটা তখন এই যে দেখেন অ্যাডের একটা অপশন আছে, একদম গুগলের টপ পেজে নিয়ে যাবে আপনাকে, আপনার কিওয়ার্ড দিয়ে আপনার মতো করে আপনার টাইটেল দিয়ে আপনি কিন্তু সেগুলোকে করতে পারবেন, হ্যাঁ, ইস্যু করতে পারবেন বা মার্কেটিং করতে পারবেন যেটাকে বলি। তারপর হচ্ছে আপনার এখানে অনেকগুলো প্রোফাইল আছে লিঙ্ক আপ করা, তারপরে যে রিভিউ দিতে পারবেন। তারপরে আমি যদি এখানে আসি, এখানে দেখেন অনেকগুলো ব্লগ পোস্ট করা আছে। এই যে আমি 2 দিন আগে ফাইবারে টপ রেটেড প্রো হয়েছি, সেখানে আমি এটা পোস্ট করছি। তারপরে কিছুদিন আগে একটা আইএফএম এর প্রোগ্রাম ছিল যেখানে আমি গেস্ট হিসাবে ছিলাম, সেটার কিছু ছবি আমি এখানে পোস্ট করছি। তারপর হচ্ছে আমাদের এখানে এনসেফের একটা ডিনার পার্টি ছিল, সেইটার পোস্ট আমি পোস্ট করছি। তারপর হচ্ছে এখানে আমাদের প্রো ল্যান্সার সার্কেলের 27 তারিখে আমাদের একটা ইভেন্ট ছিল, সেটার ছবি আমি এখানে বা ইনফরমেশন আমি এখানে পোস্ট করছি। ক্যালেন্ডলি আপনি এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি বুক করতে পারবেন, এখানে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। তারপর আমি যদি এখানে এডিট প্রোফাইলে যাই, আমি এটার ইন্টারফেসটা আপনাকে দেখাই আসলে এটা আসলে কীভাবে কীরকম দেখা যায় বা কীভাবে কাজ করে। আমি যদি এখানে ইসে আসি, গুগলে আসি, আমি আপনাকে দেখাই। এই যে এখানে আমি যদি যাই, এখানে কি ছিল আগে, মেবি ছিল, দেখি গেট ফ্রম গুগল, এখানে থাকার কথা। না হলেও হচ্ছে আপনি করবেন গুগলে আসার পর গুগল মাই বিজনেস বা জিএমবি প্রোফাইল হোয়াটএভার, সেখানে আসলে এই যে দেখেন গুগল বিজনেস প্রোফাইল গেট লিস্টেড অন গুগল। সো এখানে যাওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। যাই হোক, সো এই যে দেখেন বিজনেস নেমটা ডেফিনেটলি আপনার ব্র্যান্ডিং নেম। সো ব্র্যান্ডিং নেমটা আসলে কিভাবে সিলেক্ট করবেন সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে এটা নিয়ে কথাবার্তা বলছি। তারপরে হচ্ছে বিজনেসের ক্যাটাগরি, ওয়েবসাইট ডিজাইনার, ডিসক্রিপশন, আপনার অ্যাবাউটে যেই ইনফরমেশনগুলো আছে 300 বা 400 বা 600 ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার সম্পর্কে লিখবেন। তারপরে হচ্ছে ওপেনিং ডেট আমাদের লাগবে না, এগুলো হচ্ছে আপনার যেগুলো সব বেসড বিজনেস থাকে সেগুলোর জন্য। কন্ট্যাক্ট ইনফরমেশন, চ্যাট, হোয়াটসঅ্যাপের অপশন আপনি দিয়ে রাখতে পারেন। ওয়েবসাইট লাগবে, সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে রাখবেন। এখানে আমি এক্স, তারপরে হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট দিয়ে রাখছি। তারপরে হচ্ছে আপনি আপনার লোকেশনটা দিতে হবে, এইটার জন্য ভেরিফিকেশনটা লাগে যে আপনার লোকেশন বেসডের যে ভেরিফিকেশনটা। সো ওগুলো আসলে আপনার হচ্ছে লোকেশনের বা আপনার ওয়ার্ক স্টেশনের ছবি তুলে আপনি সাবমিট করতে পারবেন। তারপর হচ্ছে সার্ভিস এরিয়া, ঢাকা রিভিশন। তারপর হচ্ছে আওয়ার্স, এটা হচ্ছে আপনি যখন কোনো একটা ব্র্যান্ডকে সার্চ করেন ওইটা যেভাবে শো করে বা গুগল ম্যাপে যেভাবে শো করবে সেম টু সেম ওইভাবে আপনার শো করবে, ওকে। তারপরে হচ্ছে আপনি এখানে হচ্ছে আর কি এগুলো লাগবে না, এগুলো হচ্ছে এই যে অ্যাক্সেসিবিলিটি, পার্কিং, প্ল্যানিং, সার্ভিস অপশন, এগুলো হচ্ছে আপনার ওই যে বললাম না ব্র্যান্ডিং বা যেই ইগুলো আছে আপনার কি বলে বিভিন্ন ক্লথিং ব্র্যান্ড বা খাবারের ব্র্যান্ড বা এই টাইপের যে বিজনেসগুলো আছে, লোকাল বিজনেস যেটাকে বলে বা সার্ভিস বেসড, সেগুলোর জন্য হয়ে থাকে। আমাদের জন্য আসলে ওগুলো লাগবে না, কারণ আমরা লোকালি কারো বাড়ি বাড়ি গিয়ে কোনো কিছু ডেলিভারি করি না বা সার্ভিস দিই না, সো এগুলো আমাদের লাগবে না। তারপর হচ্ছে এখানে আমি যদি ফটো অপশনটাতে আসি, দেখেন এখানে আমার প্রচুর ছবি দেওয়া আছে, এগুলো কিন্তু একদিনে ক্রিয়েট হয় না। আমি যদি এখানে আসি, দেখেন আমার এখানে মেবি 100-200-র মতো ছবি আপলোড করা, 100-200-র মতো, এবং এগুলো কিন্তু একদিনে হয় নাই। এগুলো প্রায় আপনার হচ্ছে প্রায় 1-1.5 বছরের মতো হয়েছে এগুলো আমি ক্রিয়েট করছি। এরপর আমি যদি ইমেজ অপশনে যাই, দেখবেন এগুলো এখানে আমার ইমেজগুলো শো করে। আমি যদি আবার আমার সিঙ্গেল নেম লিখে সার্চ করি, তখনও কিন্তু আমার এগুলো এই যে দেখেন এই সব কিছু কিন্তু আমার নামে আসতেছে বা আমার ছবিগুলো আমার নামে আসতেছে। আমি যদি এআই মোডে যাই তখনও কিন্তু দেখবেন যে এই যে দেখেন আমার নামে কিন্তু সব কিছু আসা পড়ছে। এই যে দেখেন ক্যারিয়ার, তারপর হচ্ছে এই যে ফাইবার প্রো স্ট্যাটাস, হ্যাঁ, অ্যাচিভ ভেটেড প্রো স্ট্যাটাস ইয়ারলি 2016। দেখেন 2 দিন আগে আমি ভেটেড প্রো পাইছি, সে কিন্তু ক্যারিয়ার অ্যাচিভমেন্টের মধ্যে কিন্তু আমার এখানে আসছে। এখন এগুলো আসছে কই থেকে? কারণ আপনারাও কিন্তু জানেন যে জেমিনি হোক বা চ্যাটজিপিটি হোক, সেগুলো কিন্তু আপনি যদি কোনো একটা কন্টেন্ট বা আপনি যদি কোনো একটা কোশ্চেন লিখে তাদেরকে জিজ্ঞাসা করেন, নর্মালি তারা কোথা থেকে আপনাকে অ্যান্সারগুলো এনে দেয়। বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কেউ যদি ওই নামে বা ওই রিলেটেড কন্টেন্ট লিখে থাকে, সেগুলো সার্চ করেই তো আপনাকে দেখায়, তাই না? এখন এই যে দেখেন আমার নামে আমি যদি শো অল অপশনটাতে দিই, এই যে দেখেন এগুলো হচ্ছে আমার রেফারেন্স। এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেন এখানে আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর হচ্ছে ফেসবুক আছে, গিটহাব আছে, তারপর হচ্ছে ব্রাইট স্টার আইটি একাডেমি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটাও আছে। সো ওভারঅল সোশ্যাল মিডিয়া যে প্রেজেন্সটা আছে সেটার উপরে বেসড করে সেখানে যে আপনি কন্টেন্টগুলো দিবেন বা অ্যাচিভমেন্টগুলো শেয়ার করবেন, সেটার উপরে বেস করে কিন্তু আপনাকে চ্যাটজিপিটি আপনাকে ডাটা দিবে বা জেমিনি আপনাকে ডাটা দিবে। এখন আপনার নামে কেউ লিখে সার্চ করলো হু ইজ কাজী তালাত, আর আপনি কোনো ব্র্যান্ডিং করেন নাই, আপনি আপনার লিঙ্কডিনে কিছু লেখেন নাই, আপনি টুইটারে কিছু লেখেন নাই, তখন সে কই থেকে ডাটা এনে দিবে? আর ডাটা আনার জন্য তো তার কোনো কন্টেন্ট বা সোর্স লাগবে, সেই সোর্সটা কিন্তু আপনাকে তৈরি করে দিতে হবে। এবং এই যে তৈরি করে দেওয়া যে স্কোপটা, এটাই ব্র্যান্ডিং।
এইটাই ব্র্যান্ডিং, এটার মধ্যে আর কোনো রকেট সায়েন্স নাই। এটা করতে হবে এবং এটা করতে কষ্ট হবে, এটা করতে কষ্ট হবে, আনইজি লাগবে, এটা করতে ধৈর্যের অভাব হবে, বাট এটা আপনাকেই করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা পসিবল না। সো এই তো, সো এটাই হচ্ছে আমার পার্সোনাল ব্র্যান্ডিং, কিভাবে এটা কিভাবে করে, বা গুগলে আসলে কিভাবে আমরা ফার্স্ট পেজে আসতে পারি, বা চ্যাট জিপিটিতে কিভাবে আমরা ইনফরমেশন আনতে পারি, বা জিএমবি প্রোফাইল আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, কি কি করা যাবে, কি কি করা যাবে না, কোন মেথডে আগাতে হবে, কিভাবে আগাতে হবে। সো এই তো, আজকের ডিসকাশন আমার এই পর্যন্তই। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আমি প্রো সেলার হওয়ার জন্য কিছু এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আই এম ডান। থ্যাংক ইউ কাজী তালাত। সবাই তো শুনছেন, তালিকা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। Emotional damage. মুরব্বি মুরব্বি সবাইকে ধন্যবাদ, আবারও সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি কাজী তালাতকে একটা সুন্দর একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য আমাদেরকে, যে মার্কেটিং সম্পর্কিত, ব্র্যান্ড সেলফ ব্র্যান্ডিং সম্পর্কিত একটা ডিটেলস ওভারভিউ দেওয়ার জন্য। এটা আশা করি সবারই অনেক উপকার হবে। আমি নিজেও পার্সোনালি অনেক কিছু জানছি। তো এখন আমি কাজী তালাত কিন্তু অলরেডি একটা অপশন দিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু ওকে ওর ব্র্যান্ডিং সম্পর্কিত যে এতক্ষণ যে কথাগুলো বলছে এই সম্পর্কিত আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারেন। আবার সে এটাও বলছে যে রিসেন্টলি সে যে হয়েছে, ফাইবার প্রো হয়েছে, সেটা সম্পর্কিত আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাও করতে পারবেন। আমাদের এখন কোয়েশ্চেন পর্ব চলবে। তো যাদের কোয়েশ্চেন আছে একজন একজন করে আপনারা কথা বলতে পারেন মাইক অন করে। কারোরই কোশ্চেন নাই? কারোরই তাহলে কোনো কোয়েশ্চেন নাই নাকি? ফয়সাল ভাই একটু জোরে কথা বলেন। না শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে এখন না ভাই, শুনতে একটু কাছে এসে। আচ্ছা, আমি শেয়ার করি, কারো হয়তো বা কোনো কোশ্চেন। হ্যাঁ, রাকিবুল ভাইয়া বলেন। জি, ভাই আমার কথা ফয়সাল শুনতে ভাই, পাচ্ছেন? হ্যাঁ জি, জি। শুনতে পাচ্ছি, এখন আচ্ছা, বলেন। কাজী তালাত ভাই ধন্যবাদ। আপনি আসলে জিএমবি নিয়ে একদম টোটাল ব্রিফটাই দিছেন। ভাল লাগছে। জিএমবি নিয়ে আমারও করা আছে। তো আমার ২ টা বিষয় জানার ছিল। আমি একসাথে কোয়েশ্চেন করতেছি। ২ টাই একই রিলেটেড। একটা হচ্ছে ম্যাপ সাইটেশন আর Google Ads, হ্যাঁ? এই ২ টা টপিকস কি কোনোভাবে জিএমবির সাথে কানেক্টেড? কিংবা আ ম্যাপ সাইটেশন যদি করি, সেটা কি আমার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি আরো হেল্প করবে কিনা? এবং Google Ads এর ক্ষেত্রে কি আমার যে ব্র্যান্ডিংটা, সেটা কি আমি এড দিতে পারবো কিনা? এবং সেক্ষেত্রে জি, জিএমবির সাথে কোনোভাবে কানেক্টিভিটি আছে কিনা? জি, জিএমবির সাথে আপনার হচ্ছে গুগল অ্যাডস আর হচ্ছে ম্যাপ লিস্টিং যে বিষয়টা বললেন সেটাই কানেক্টেড। আপনি গুগল, যদি আপনার জিএমবি প্রোফাইল নাও থাকে, আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, আপনি কিন্তু সেটাও আপনি গুগল অ্যাডসের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। আপনার যদি মাই বিজনেস প্রোফাইলও থাকে, যেটা হচ্ছে আমরা, লাইক আমি অনেকগুলো আপনার রুফিং কোম্পানি বা প্লাম্বিং কোম্পানির সাথে কাজ করছি, ওয়েবসাইট বানাইছি। তাদের সম্পূর্ণ বিজনেসটাই আপনার হচ্ছে জিএমবি প্রোফাইলের উপর নির্ভরশীল। আপনার ওয়েবসাইটের, তারা ওয়েবসাইটের মানে দিকে ফোকাস না করে আপনার হচ্ছে আহ, ওদের দেখা যাবে যে 1200 1300 1400 বা 2 4 হাজার 5 হাজারের মতো রিভিউ তাদের। সমস্ত বিজনেসটাই আপনার জিএমবির উপরে। সেগুলো আপনি হচ্ছে আপনার গুগল অ্যাডসের মাধ্যমে আপনি আনতে পারবেন। এবং লিস্টিং এর বিষয়টা হচ্ছে, আপনাকে লিস্টিং করতে হলে আপনার দুইটা ওয়ে আছে। আপনি জিএমবি প্রোফাইল ছাড়াও আপনি লিস্টিং করতে পারবেন। কিভাবে আমি আপনাকে বলি। সাপোজ আমি আপনার হচ্ছে 4 5 মাস আগে হচ্ছে বান্দরবন গেছিলাম। তো বান্দরবনে আমি একটা প্রত্যন্ত এলাকায় গেছিলাম,
এখানে কোনো নেট টেট নাই, কোনো কিছু নাই, এবং মোস্ট অফ দ্য জায়গার মধ্যেই কোনো নেট নাই, গুগল ম্যাপ তো দূরের কথা। তো আমি হচ্ছে আসার পর, ওইখানে যাওয়ার পর আমার স্যাটেলাইটের যে ইটা ছিল, অফলাইন ম্যাপটা, সেটা আমার অন ছিল, এবং আমি যেখানে যেখানে গেছি, যেখানে যেখানে গ্রাম আছে, সেখানে আমি পিন করে আসছি। ওখানে কোনো লোকেশন ছিল না, বাট আমি ওই যে ফেভারিট বা ওই যে লাভ রিয়াক্ট যে অপশনটা থাকে, সেটা আমি দিয়ে আসছিলাম। বাসায় আসার পর সেখানে আমি, আমার কোনো জিএমবি প্রোফাইল করা লাগে নাই, আমি হচ্ছে আপনার তখন গুগলকে যে মিসিং প্লেস যে অপশনটা আছে, সেটার মধ্যে হচ্ছে আমি ওখানে রিকমেন্ড দিছিলাম যে এইখানে এই গ্রাম নামে একটা গ্রাম আছে, এবং সাথে সাথে আমি হচ্ছে আমার, আমি আপনাকে দেখাই, আমার কি স্ক্রিন তো অনই আছে, আমি আপনাকে দেখাই গুগল মাই ম্যাপ, গুগল ম্যাপ, তাহলে বুঝতে পারবেন গুগল ম্যাপ। আমি আপনাকে দেখাই, আমি যদি লেয়ার্সে যাই, এই যে থাউডং নতুন পাড়া, হ্যাঁ, এটা হচ্ছে আমি ক্রিয়েট করছি। এই যে আমি যদি এখানে যাই, দেখা যাবে এখানে 5টা রিভিউ আছে, এবং আমি যদি এখানে ফটোসে যাই, দেখবেন এখানে এই যে যে এখানে আমার ছবি আছে। সো এইটা আমি করছি, হ্যাঁ, আমি করছি এই যে সেপ্টেম্বরের 25 তারিখে। আমার কোনো জিএমবি প্রোফাইল ক্রিয়েট করা লাগে নাই, আমি আসার পর হচ্ছে ম্যাপিংয়ের জন্য গুগলকে রিকমেন্ড করছিলাম যে এখানে একটা পাড়া আছে, এবং এই পাড়ার মধ্যে আপনার কোনো লোকেশন নাই, গুগলে কোনো লিস্টিং করা নাই। সো এটা দেওয়ার পর তারা হচ্ছে 7 দিনের মতো ইন প্রসেসে রাখা দিছিল, এবং তারা তারপরে হচ্ছে এটা তারাই করে দিছে। এখানে আমার কোনো ওনারশিপ নাই। এটার জন্য আমার যদি ওনারশিপ লাগে, তাহলে আমার তাকে রিকমেন্ডেশন দিতে হবে বা আস্ক করতে হবে, যেহেতু আমি এটা করছি আমাকে প্রুফ দিতে হবে। বাট নর্মালি আমার কোনো কিছু লাগে নাই, এবং তারা এটা করে দিছে, এবং সেখানে দেখেন, বাট এটার রিকমেন্ডেশনটা বা এই যে ভিডিও টিডিও দেওয়া আছে, এগুলো সব আমার। সো এই জিনিসটা আমি করছি। সো জিএমবি প্রোফাইলে যদি আপনি লিস্টিং করতে চান, তাহলে হচ্ছে আপনার যদি গুগল মাই বিজনেস নাও থাকে, আপনি তাও করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি কোনো অ্যাক্সেস পাবেন না, বা সেই ক্ষেত্রে আপনি তেমন কোনো কিছু করতে পারবেন না, কারণ হচ্ছে সেটা গুগল থেকে করে দিবে। সো আপনি যদি আপনার মতো করে করতে চান, জিএমবি প্রোফাইলের মধ্যে যদি আপনি ম্যাপিং করেন, তাহলে আপনার লোকেশন তো 2 দিন পর পর চেঞ্জ হয়। সো আপনি আপনার মতো করে জায়গা চেঞ্জ করতে পারবেন, সুইচ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম তালাত ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য, অনেকটি উপকার হয়েছে। তো আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এন্ড হচ্ছে বিজনেস ব্র্যান্ডিং। তো কোনটা দিয়ে হচ্ছে স্টার্ট করাটা বেটার হবে? আমি পার্সোনাল ব্র্যান্ডিংটা আগে করে দেন বিজনেস ব্র্যান্ডিং এ যাব, নাকি আমি ডিরেক্ট আমার বিজনেসকে ব্র্যান্ড হিসেবে বিল্ড করব? বুঝতে পারছি। আপনার হচ্ছে নাম হচ্ছে তৌফিক তানভীর। সো আপনার কোশ্চেনটা, সাপোজ ধরুন আপনার একটা এজেন্সি আছে যেটার নাম হচ্ছে পিক্সেন ডিজিটাল। সো আপনার কোশ্চেনটা হচ্ছে আমি তৌফিক তানভীর নামে ব্র্যান্ডিং করা শুরু করব আগে, নাকি হচ্ছে পিক্সেন ডিজিটাল যেটা আমার এজেন্সি বা যেটা আমার বিজনেস, সেটার নামে আমি ফোকাস করব, তাই তো? এটাই তো কোশ্চেন। আগে পার্সোনাল ব্র্যান্ডিং, পরে বিজনেস। কারণ বিজনেসের ওনার কে? আপনি। আপনারই যদি কোনো ট্রাস্ট না থাকে, আপনারই যদি কোনো ভ্যালু না থাকে, ওই বিজনেস দিয়ে কি করবেন, বা মানুষজন কি করবে? এই তো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কি কোনো কোশ্চেন করবেন? আলাপ অনেক ধন্যবাদ। খুব ভালো একটা সেশন নিয়েছো। তো আমরা এখন ফাইবার প্রোর এই যাত্রাটা শুনতে চাই। আচ্ছা, আর কারো কোনো এই রিলেটেড কোশ্চেন নাই? যদি না থাকে তাহলে আমি স্টার্ট করি। রাকিবুল ভাই একটু দেখেন। আমার মনে হয় এই রিলেটেড আর কারো কোনো কোশ্চেন নাই। সবাই খুব জ্ঞানী মানুষ। তারা সবকিছু বুঝে গেছেন। আমরা মনে হয় ফাইবার প্রোতে যেতে পারি। ভাইয়া আচ্ছা, আসলে জ্ঞানী না, তালাত খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেছে প্রত্যেকটা ইয়েতে। এজন্য বুঝতে ওটাই তো সবারই বললাম। সহজ। সবাই খুব ভালো মতো বুঝতে পারছে। মানে সেশনটা এত ভালো ছিল যে হয়তো কারো কোনো কোশ্চেন আর হয় নাই। দ্যাটস ওয়াই তারা আর কোনো কোশ্চেন করতেছে না। রাইট। আচ্ছা। তো আমি লাস্ট 3 বছর যাবৎ লেভেল 2 ছিলাম। আমার লেভেল 1টা পাইতে খুবই কষ্ট হয়েছে। প্রায় দেখা গেছে প্রায় 1 বছরের মতো আমার লেভেল 1 পাইতে, মানে যেটা $400 মাত্র। মাত্র না, ওই সময় এটা অনেক ছিল। এখন মাত্র মনে হলেও যখন আমার লেভেল 1টা আমি যখন পাইছি, ওই সময়টাতে এত হ্যাপি হয়েছিলাম ওই $400 আর্ন করে। এটা আসলে
যারা প্রথম থেকে শুরু করছে তারা বলতে পারবে যে আসলে এটা কি পরিমাণ একটা অ্যামেজিং মোমেন্ট ছিল। So, প্রায় 1 বছর লাগছে আমার 2000 মেবি 22-এর লাস্টে মেবি বা 22-এর মধ্যে লেভেল 1 পাইতে 1 বছরের মতো। তো লেভেল 1 পাওয়ার পর ওই সময় আমার এভারেজ সেলিং ছিল লেস দেন 15, মানে $15 নিচে আমার হচ্ছে এভারেজ সেলিং প্রাইস ছিল। তো এরপর হচ্ছে আমি আস্তে আস্তে ফোকাস করি, যেমন লেভেল 2 পাইতে হবে, ফোকাস নিয়েছিলাম 6 মাস। বাট আমার ফর্চুনেটলি 6 মাসে আমার লাগে নাই, উইদিন 3-4 মান্থের মধ্যে আমি লেভেল 2টা পাইয়া গেছি। যেমন আপনারা সবাই জানেন যে লেভেল বুস্ট হলে একটু 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 করে অর্ডার আসা বা কাজ আসা বা ইমপ্রেশন বাড়া বা যেটাই বলেন না কেন, যেহেতু কিছু রিভিউ আছে, সো ওইটা আসা শুরু করে। লেভেল 2তে যখন আসি ওই সময় হচ্ছে টপ রেটেডের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে 20 লাখ, মানে 20-20K ডলার। সো আমি বুঝতে পারছিলাম যে 2K থেকে 20K পর্যন্ত যাওয়া এতটা ইজি হবে না, যেটা আমি লেভেল 2 পাইছি 6 মাসে, সেটা কখনোই 6 মাসে হবে না। সো এটার জন্য আমার পূর্ণ পরিমাণে আমার দিতে হবে, এফোর্ট দিতে হবে। তো তখন আমার যেহেতু এভারেজ সেলিংও কম কম ছিল, তখন মেবি লেভেল 2 আসা পর্যন্ত আমার এবার উইদিন 30 বা 40 মধ্যে ছিল এভারেজে, আশেপাশে। কম বেশি হতে পারে, কারণ এত আগের জিনিস মনে নাই। সো এরপর আমার হচ্ছে আমি ফোকাস করি যে আমার এভারেজ সেলিং বাড়াইতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমি জানতাম যে টপ রেটের জন্য আমি যদি রিকোয়ারমেন্ট ফিল আপও করি, তাও যদি আমার এই সমস্ত জিনিস লাইক আপনার অর্ডার ক্যান্সেল রেশিও, তারপর হচ্ছে আপনার সাকসেস স্কোর, যেটা এখন আসছে, আগে কী ছিল আমি সেটা ভুলে গেছি। সো এই সমস্ত জিনিসে যদি আমি ফোকাস না করি, তাহলে হচ্ছে আমি মানে আমি যদি রিকোয়ারমেন্ট ফিল আপও করি, তাও আমি আসলে আলটিমেটলি পাবো না। তো আস্তে আস্তে আগানো শুরু করি, ফোকাস করি যে এবারে সেলিং বাড়াবো, তারপরে হচ্ছে আস্তে 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 বাড়ানো শুরু করি। এরপর মিডলে দেখা গেছে যে 20,000 করে 10,000 করে দিছে ওরা, মানে আগে যেটা 20K ছিল সেটা 10K করে দিছে। তো একসময় দেখা গেছে উইদিন 1 ইয়ারের মধ্যে আমার হচ্ছে এরপরে 10K হয়ে গেছে। তো হওয়ার পরে ফাইবারে আমি মেইল করছি একবার যে টপ রেটের প্যাচ কেন দেয় না। তো বলে দিছে যে এটা আসলে ম্যানুয়াল প্রসেস, এটা সেটা হ্যান ত্যান হবে না। আমিও ওই সময় কিছু বড় ভাইদেরকে রিচ করি। ওই সময় আমি কমিউনিটির মধ্যে ছিলাম না। এটা 2023-এরই কথা, 23-এর আগে বা মিডলে। সো ওই টাইমেও আমাকে টপ রেটেড ব্যাচ যেহেতু দেয় নাই, তো আমার বোঝা হয়েছে যে এটা আসলে ম্যানুয়ালি প্রসেস। এবং আমি বিভিন্ন সেলারকে দেখছি যাদের হচ্ছে 400, 500, 600, 700, 800 রিভিউ, বাট টপ রেটেড না, ভেটেড প্রো না। সো আমার বোঝা হয়েছে যে আপনার ওই টপ রেটেড বা ভেটেড প্রো পাইতে হইলে আমার হচ্ছে আরও কিছু এফোর্ট দিতে হবে, আরও কিছু এক্সট্রা কাজ করতে হবে। শুধুমাত্র ফাইবারের $10,000 আর্ন করছি দেখে যে আমি সেটা পাবো, ইটস নট লাইক দ্যাট। তো এরপরে সব কিছু ভেবে ভাবা চিন্তা বাদ দিয়ে কমিউনিটিতে অ্যাক্টিভ হই, তারপর হচ্ছে গ্রো করা শুরু করি নিজেকে। বিভিন্ন মানুষদের সাথে চলি, তাদের সাজেশন নেই বা পরামর্শ নেই, বা নিজের মতো করে নিজে স্কিল গেইন করার ট্রাই করি, এভারেজ সেলিং বাড়ানোর ট্রাই করি, সাকসেস স্কোর বাড়ানোর ট্রাই করি, যাতে অ্যাকাউন্টে কোনো লাইক অনেকের অর্ডার ক্যান্সেল রেট থাকে অনেক বেশি, সেটা কমানোর ট্রাই করি। সো আস্তে 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 করতে করতে মোটামুটি দেখা গেছে যে যখন 50K পার করছি, তাও টপ রেটেড দেয় না, তখন ফাইবারকে আমি মেল দেওয়া শুরু করি বারে, মানে প্রায় 3টার মতো মেল করছি আমি যে এটা কেন দেওয়া হয় না। ওদের সেম রিপ্লাই। ওই সময় হচ্ছে আমি আবার সাকসেস সেলার প্লাস নেই, সাকসেস ম্যানেজারের সাথে কথাবার্তা বলি যে দেখো আমার সাকসেস স্কোর 10-এ 10, যখন থেকে নতুন ড্যাশবোর্ড আসছে, আসার পর থেকে এখন পর্যন্ত 10-এর নিচে নামে নাই। আমার ক্যান্সেল রেটও কম, 0.1%। তারপর হচ্ছে আমি যখন সাকসেস স্কোর থেকে গিগে যাই, গিগে সব কিছু পজিটিভ স্ট্রং, আই মিন গ্রিন কালার, যেটা আপনারা সবাই জানেন। রিভিউ মোটামুটি ভালো, 5 এভারেজে। কেন দিচ্ছে না? অ্যাটলিস্ট কোনো তো কিছু দেওয়া উচিত। এতদিন যাবৎ কাজ করতেছি, 50K পার হয়ে গেছে, সো কবে দিবে? সো তখন আমাকে সাকসেস ম্যানেজার বলছে যে স্লট খালি নাই, তুমি যদি ক্যাপাবল হও, তারপরেও স্লট খালি নাই, কারণ তোমার ক্যাটাগরিতে অনেকগুলো প্রো সেলার বলেন বা টপ রেটেড সেলার বলেন অলরেডি আছে। তাদের মধ্যে থেকে যখন কেউ লেভেল ড্রপ করবে বা কোটা খালি হবে নতুন করে, তখন হয়তো বা তোমাকে নমিনেট করা হবে, যেহেতু তোমার সেলার প্লাস আছে। আর আমি তার কথায় সন্তুষ্ট হই নাই, কারণ অনেক টপ রেটেড সেলার দেখছি আমি যাদের রিভিউ
অনেক অর্ডার হয়তো বা কমপ্লিট করছে বা অনেক ডলার হয়তো বা আর্ন করছে, বাট রিভিউ বলেন, অনেকে 2 স্টার খায়াও টপ রেটেড, অনেকে 1 স্টার খায়াও টপ রেটেড, বাট একটা না অনেকগুলো আমি অ্যানালাইসিস করে দেখছি। এরপরে আমি আবার সাকসেস ম্যানেজারের সাথে হচ্ছে একটা মিটিং করি এবং তাকে দেখাই, আমি লাইভ একটা একটা অ্যাকাউন্ট দেখাই যে দেখো এই অ্যাকাউন্টে তোমার হচ্ছে 7টা বা 8টার মতো 2 স্টার আছে, তাহলে কেমনে ও টপ রেটেড হয় বা কেমনে ও লেভেলটা এখন পর্যন্ত ড্রপ করে না। যে তুমি তো বলছো যে লেভেল ড্রপ করলে কোটা খালি হলে তুমি পাবা বা তোমাকে রেকমেন্ডেশন করা হবে বা তোমারটা আগে দেখা হবে যেহেতু সেলার প্লাস আছে, তাহলে এই সমস্ত মানুষ টপ রেটেড কেমনে হয়? ওদের তো টু স্টার অনেকগুলো। তো তখন আমার আবার সেই গোঁজামিল অ্যান্সার যে ওরা হয়তো বা কিছু করছে বা এটা করছে সেটা করছে, ফাইবারের কাছে তারা আহ, আহ, ভালো বা ইফেক্টিভ, তোমাকে হয়তো এই জন্য দেয় নাই বা তোমার হয়তো বা কোনো ফল্ট আছে, তুমি অপটিমাইজেশন করো, এটা করো সেটা করো। বাট টু বি অনেস্ট, ভেটেড প্রো হওয়ার ক্ষেত্রে সাকসেস ম্যানেজার আমার কোনো হেল্প করে নাই, কারণ আমি তার সাথে লাস্ট 3-4 মাস যাবত কোনো কথাবার্তা বলি না। বাট একটা জিনিস আমার হেল্প হয়েছে, সেটা হচ্ছে আমার গিগে অনেক ফল্ট ছিল, প্রচুর পরিমাণে ফল্ট ছিল, ইটস ট্রু। যে জন্য হচ্ছে আমার ইমপ্রেশন কম থাকতো সবসময়, অর্ডার কোয়ান্টিটি, লাইক আমি একসময় করতাম, ইমাজিন করতাম যে সবার কিউতে 5টা 7টা করে 10টা 12টা করে অর্ডার থাকে, আমার 1টা 2টা সবসময় এরকমই ঘুরে ফিরে, বাড়াতে পারি না। এটার রিজন কি? তো এই ক্ষেত্রে সাকসেস ম্যানেজার হচ্ছে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে, বিকজ আমার গিগে প্রচুর পরিমাণে বাগ ছিল, ইস্যু ছিল, সেগুলো সে 1 বাই 1 ফিক্স করে দিছে। কী টাইপের গিগ, কী টাইপের থাম্বনেল, কী টাইপের ডিসক্রিপশন, কী টাইপের জিনিস করা লাগবে, কী করা যাবে, কী করা যাবে না, এই সমস্ত কিছু সে আমাকে বলে দিছে। তো নতুন করে গিগ অপটিমাইজেশন করার পর সে আমাকে বলছে যে তুমি 4 সপ্তাহ ওয়েট করো, এরপর তুমি হচ্ছে সলিউশন দেখো। এরপরেও যদি তোমার কোনো ইমপ্রুভমেন্ট না হয় তারপরে আমরা আবার আরেকটা সেশনে যাব। বাট ফর্চুনেটলি লাকিও বলা যায়, 4 সপ্তাহ লাগে নাই, এর আগেই দেখা গেছে যে আমার ইমপ্রেশন বাড়া শুরু করছে, আসতেছে অর্ডার আসা শুরু হয়েছে, নক আসা শুরু হয়েছে। বাবা। সো এইভাবে দেখা গেছে উনি এই হেল্পটা করছে যে আমার অর্ডারের কিউতে এখন দেখা যায় যে 4-5টা করে থাকে, হয়তো বা ইন ফিউচারে আরো বাড়ানোর ট্রাই করব, আমার জন্য এনাফ আপাতত। সো থাকে। এবং আস্তে আস্তে আমি আবার এভারেজ বাড়ানোরও ট্রাই করছি। আমি আমার হচ্ছে স্টার্টিং প্রাইসে একদম 100 দিয়ে দিছি, যেটা 80 ছিল আগে। সো 100 এটাও প্রোতে আমার প্রো পাওয়ার ক্ষেত্রে একটা হেল্প করছে, কারণ প্রো সেলাররা কিন্তু 100 নিচে কোনো গিক দিতে পারে না, আমি যতটুকু জানি, প্রো গিক আর কি। সো এটা আমার আগে থেকেই ছিল, সো নতুন করে আমার নতুন প্রো গিক খোলার কোনো দরকার নাই, এক্সিস্টিং গিগই কিন্তু আমার প্রো গিগে কনভার্ট হয়ে গেছে সবগুলো। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে এই যে স্লট খালি থাকে না, বাট আমি হচ্ছে সবসময় নোটিস করতাম 10 দিন পর পর যে আপনার টপ রেটেডের কোনো ক্যাটাগরি খালি হয়েছে কিনা বা ভেটেড প্রোর জন্য আমার ক্যাটাগরি খালি হয়েছে কিনা। লাকিলি আমি ফর দ্য ফার্স্ট টাইম 3 ইয়ার্সের মধ্যে বা 2 ইয়ার্সের মধ্যে আমি দেখছি যে আমার ক্যাটাগরি ওপেন হয়েছে। আমি কোনো কিছু আহ, ভাবি নাই, বিকজ আমার ওয়েবসাইট এখন আন্ডার কনস্ট্রাকশনে, ওয়েবসাইট নাই আমার, নাই বলতে আছে, বাট যেহেতু ডিজাইনটা আমার নিজেরই পছন্দ হয় না, এটা আমি ইমপ্রুভমেন্টের জন্য আস্তে আস্তে ক্রিয়েট করতেছি। সো কোনো কিছু না ভেবে, অনেকে ভাবে যে সব কিছু ক্রিয়েট করার পরে তারপরে করব, না আমি ইনস্ট্যান্টলি করে দিছি। সো সেখানে হচ্ছে আমার পোর্টফোলিও লিঙ্ক চাইছে, আমার ডিসক্রিপশন চাইছে, পোর্টফোলিও লিঙ্কের ক্ষেত্রে হচ্ছে আমি ফাইবারের পোর্টফোলিওটা দিয়ে দিছিলাম, যেহেতু আমার ওই কাচিতালা.com ডোমেনটা আমি দিতে পারবো না। বাট এখানে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে লিঙ্কডিনের ক্ষেত্রে লিঙ্কডিন আইডি চাইছে, ওইটা আমি দিছি। এবং এখানে অ্যাড নিউ মানে অ্যাড লিঙ্কের অপশন ছিল, যে তুমি আরও কিছু পোর্টফোলিও বলো বা অন্য কিছু বলো, এগুলোর লিঙ্ক তুমি শেয়ার করতে পারবা। সেইখানে আমি হচ্ছে আমার পিক্সেন ডিজিটালের একটা দিছিলাম, ফেসবুকের লিঙ্কও দিছিলাম, টুইটারের লিঙ্ক দিছিলাম, এই 3টা দিছিলাম। সো আমি জানি না, আমি শিওর না, যেহেতু আমি রিসেন্টলি পাইছি, আমি সাকসেস ম্যানেজারের সাথে কথাও বলি নাই এখন পর্যন্ত, কারণ আমি তার মিটিংয়ের স্লট নিতে গিয়ে দেখি যে ঈদের মধ্যে পড়ছে, এই 1 মাসের মধ্যে সে আর ফ্রি নাই। সো আমি সত্য মিথ্যা বলতে পারবো না, বাট যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ফাইবার প্রো এমন একটা জিনিস, সেটা হচ্ছে ফাইবারের কাজের সাথে রিলেটেড না, কারণ অনেকে টপ রেটেড কিন্তু ভেটেড প্রো না। আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটা আপনার ফাইবারের বাইরে তোমাকে ফাইবার ট্রাস্ট করতে পারবে কিনা, এটা এটা বোঝা। এখন তুমি যদি ট্রাস্টেবল পারসন হও, সেটার প্রুফ দিতে হবে ভেটেড প্রো হওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমার মতে আমার সব থেকে বেশি হেল্প করছে হচ্ছে আমার
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমার পার্সোনাল ব্র্যান্ডিং, যেহেতু আমি লিঙ্কডইনের অ্যাকাউন্ট দিছি, টুইটারের অ্যাকাউন্ট দিছি, ফেসবুকের অ্যাকাউন্ট দিছি, আমি কিছুক্ষণ আগে আমার আর ডিসকাশনের মধ্যে কিন্তু আমি অলরেডি বলছি যে আমি এই সমস্ত জিনিসগুলো খুবই প্রফেশনাল রাখার চেষ্টা করি। এখানে আমি কোনো ক্রিঞ্জ, কোনো মিম, কোনো পলিটিক্যাল পোস্ট, কোনো ধর্মীয় কোনো কিছু আমি এখানে কোনো কিছু শেয়ার করি না। সব কিছু প্রফেশনাল। মিট আপ বলেন পোস্ট করি, কাজ বলেন পোস্ট করি, তারপর ক্লায়েন্টের সাথে মিটিং বলেন পোস্ট করি, সব কিছু পোস্ট করি। এবং কমিউনিটিতেও মোটামুটি একটা ফেস ভ্যালু আলহামদুলিল্লাহ আছে। বাট সেগুলোই তো দেখছে তারা, লিঙ্ক যেহেতু দিছি তারাই তো সেগুলো অ্যানালাইসিস করে দেখছে। আমার যেটা মনে হয়, আই এম নট শিওর যে ওইটার জন্যই দিছে কিনা, বাট আমার পূর্ণ বিশ্বাস এই ভ্যাটেড প্রো পাওয়ার ক্ষেত্রে এই ব্র্যান্ডিং বা সোশ্যাল মিডিয়াগুলো সব থেকে বেশি ইফেক্টিভ ভূমিকা পালন করছে। কারণ ফাইবারে আমি কি, আমার কি আছে এটা তো ওরা অলরেডি জানেই। ওদেরকে তো নতুন করে আমার ফাইবার বোঝানোর কিছু নাই যে আমার ফাইবারে এটা করছি ওইটা করছি। ফাইবারের বাইরে আমার কি আছে এবং সেটার উপরে বেস করে আমাকে ফাইবার ট্রাস্ট করতে পারবে কিনা বেটার প্রো হওয়ার জন্য, সেইটা আমার কাছে আছে কিনা, যে সোশ্যাল গ্রোথ বা আপনার পার্সোনাল ওয়েলথ, এই সমস্ত জিনিসগুলো আছে কিনা, এইটা ফাইবার দেখছে। এবং সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ লাকিলি আল্লাহ দিছে, এই জন্য আলহামদুলিল্লাহ হয়ে গেছে। লাস্ট 3 days আগো আমি হচ্ছে আহ, রাত 3টার সময় মেইল পাই, সকালে উঠে দেখি যে thank you. ধন্যবাদ কাজী তালাত। আমরা আশা করি খুব শীঘ্রই তুমি টপ রেটেড হয়ে যাবা। ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো কারো কি কাজী তালাতের এই যে 5 প্রো হয়েছে এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? কারণ অলরেডি 12:30 বেজে গেছে। আমরা খুব দ্রুত ক্লোজ করে দিব। যদি কোনো কারো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট পার্টে চলে যেতে